হাই এভরিওয়ান, ওয়েলকাম টু গোল ফিজিক্স ক্লাসরুম। আমি এজি স্যার। আজ আলোচনা করব পদার্থবিজ্ঞানের বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে, যে এমসিকিউগুলো প্রিভিয়াস কোনো ইয়ারে কাউন্সিল এক্সামে এসছে। এই এমসিকিউগুলো আলোচনা করার সময় আমি বেশ কিছু সংক্ষিপ্ত পদ্ধতি এবং ট্রিক্স আলোচনা করব, যা তোমাদের এই ধরনের যে কোনো এমসিকিউ সমাধানে অনেক সাহায্য করবে। শুধু এই এমসিকিউগুলো নয়, এই ধরনের যে কোনো এমসিকিউ সমাধান করতে পারবে যদি তোমরা এই ভিডিওটি সম্পূর্ণরূপে প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো। তোমরাও একজন মাস্টার বানিয়ে যাবে। তাহলে দেখো, আলোচনা শুরু করছি। প্রথমেই কোনো দ্বিসম উত্তর লেন্সের মাধ্যমে প্রতিসরাঙ্ক 1.5, এটা 1.5 ছিল, একটু মিস্টেক হয়ে আছে, 1.5। যদি উক্ত লেন্সের বক্রতা ব্যাসার্ধ আর হয় তবে সেটির ফোকাস দূরত্ব দ্বিসম উত্তর লেন্স। এখানে ভাষাগুলো একটু গুরুত্ব সহকারে দেখার দরকার আছে। দ্বিসম উত্তল অর্থাৎ উত্তর লেন্স যার দুই সাইডের বক্রতা ব্যাসার্ধ বা উভয় পাশের বক্রতা ব্যাসার্ধ সমান আছে। অর্থাৎ লেন্সটা দেখতে কেমন লাগবে, এইরকম দ্বিসম উত্তল। এখানে এইরকম কথাটাই বলা হচ্ছে। লেন্সের মাধ্যমের প্রতিসরাঙ্ক 1.5, এর যে উপাদান এর প্রতিসরাঙ্ক দেওয়া আছে 1.5। যদি উক্ত লেন্সের বক্রতা ব্যাসার্ধ আর হয় তবে সেটির ফোকাস দূরত্ব কত হবে? তাহলে এখানে লেন্স নির্মাতা সূত্র লাগাতে হবে। তাহলে 1/f ইকুয়াল টু, সূত্র ছিল কি, মিউ মাইনাস 1, লেন্স নির্মাতা সূত্র, লেন্স মেকার ফর্মুলা। তাহলে এটা ছিল 1/r1 মাইনাস 1/r2, এটা জেনারেল সূত্র। যেহেতু উভয় পৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধ সমান আছে, তাহলে r1 সমান r2 সমান r ধরে নিচ্ছি, এবং একটা পজিটিভ হলে অন্যটা নেগেটিভ হয়। তাহলে সূত্রটা তখন দাঁড়ায় 1/f ইকুয়ালস টু মিউ মাইনাস 1 ইন্টু এটা হবে 2/r। যেহেতু দুটোর বক্রতা ব্যাসার্ধ সমান আছে, r1 সমান r2 সমান r ধরে নিয়েছি, তাহলে এটাই হচ্ছে সূত্র। তাহলে এখানে মিউর ভ্যালু দেওয়া আছে 1.5। তাহলে আমি যদি ভ্যালুগুলো বসিয়ে দিই, 1/f ইকুয়াল টু 1.5 মাইনাস 1 ইন্টু 2/r সমান, তাহলে এটা হবে 1/r, মানে এটা 1.5 মাইনাস 1 মানে 0.5 ইন্টু 2, 0.5 ইন্টু 2 করলে 1/r। তাহলে এখানে আমি সমাধান করলে কি পাচ্ছি, f ইকুয়ালস টু r। তাহলে সেটির ফোকাস দূরত্ব কত হবে? এটা আর হবে, অর্থাৎ এইটা আর হবে। নেক্সট, এল তরঙ্গ দৈর্ঘ্যের কোনো আলোক তরঙ্গ এ বেদ বিশিষ্ট কোনো একক রেখাছিদ্রের উপর আপতিত হয়ে থিটা কোণে অপবর্তন ঘটালে অপবর্তনের প্রথম অবমের অবস্থানের শর্ত হচ্ছে এ জেনারেল শর্ত যেটা ছিল এ সাইন থিটা এন সমান এন ইন্টু ল্যামডা, এটা শর্ত ছিল, জেনারেল শর্ত এনতম অবমের ক্ষেত্রে। তাহলে প্রথম অবমের ক্ষেত্রে এন ইকুয়াল টু 1, তার মানে হবে এ সাইন থিটা। এটা আমরা বইতে পড়েছি যে সূত্রটা, সেটা আমি লিখছি। প্রথমের ক্ষেত্রে এটা ছিল রেখাছিদ্রের বেদ, ল্যামডাটা হচ্ছে যে আলো ব্যবহার করা হয়েছে তার তরঙ্গ দৈর্ঘ্য। এখানে যে তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে এল দেওয়া আছে। তাহলে আমি ওই সূত্র ধরেই বলছি যে এখানে তাহলে ল্যামডার জায়গায় বসাবো এল, আর এ তো এ দেওয়াই আছে, তাহলে এটা লিখবো কি, এ সাইন থিটা ইকুয়াল টু এল। অর্থাৎ 3 নম্বর শর্তটা এখানে ঠিক আছে। তাহলে অপবর্তনের ক্ষেত্রে প্রথম অবমের শর্ত বের করতে বলেছে, যে কোন এনতম অবমের শর্ত এটা। তাহলে প্রথমের ক্ষেত্রে এন ইকুয়াল টু 1 বসিয়ে দিয়েছি, এখানেও এন ইকুয়াল টু 1। তাহলে আছে কি, এ সাইন থিটা ইকুয়াল টু ল্যামডা, ল্যামডাটা যেখানে লাইটের ওয়েভ লেন্থ, এখানের ওয়েভ লেন্থকে এল ধরতে বলেছে, তাই আমি এল বসিয়ে দিচ্ছি। তাহলে শর্তটা হচ্ছে এ সাইন থিটা ইকুয়াল টু ল্যামডা। এম ভর এবং ই গতিশক্তি সম্পন্ন, এম ভর আর ই গতিশক্তি সম্পন্ন একটি ইলেকট্রনের সংশ্লিষ্ট বস্তু তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য।
আমরা জানি বস্তু তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান হয় কি h/p, আবার p কে লিখে √2m বলে। পিটা যেখানে ভরবেগ, তার সঙ্গে গতিশক্তির সম্পর্ক এরকম ছিল, p সমান √2m, তাহলে ল্যামডা সমান h/√2m, অর্থাৎ ডির অপশানটি এখানে সঠিক। নেক্সট, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে কোনো একটি শক্তি স্তরে ইলেকট্রনের মোট শক্তি -1.51 ইলেকট্রন ভোল্ট। হাইড্রোজেন পরমাণুর কোনো একটি শক্তি স্তরে ইলেকট্রনের শক্তি -1.51 ইলেকট্রন ভোল্ট, ওই শক্তি স্তরের মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান কত? এটা আমাদের অপশান দেওয়া আছে। তাহলে আমরা জানি হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে n-তম কক্ষপথে শক্তি কত হয়? -13.6 n/n², n-তম কক্ষপথে শক্তি। এখানে কোনো এক কক্ষপথে শক্তির মান কত দেওয়া আছে? -1.51 ইকুয়াল টু, তাহলে লিখব 13.6/n² বা n² ইকুয়াল টু 13.6/1.5। তাহলে এটাতে মাইনাসটা চলে গেল, আর এটা যদি পয়েন্টটা সরিয়ে দিই তাহলে 15×9 = 135, প্রায় 9 মতো হবে। এটা প্রায় 9 মতো হবে। তাহলে এটা 9 হলে n ইকুয়াল টু কত হবে? এটা 3 হবে। n ইকুয়াল টু 3, মুখ্য কোয়ান্টাম সংখ্যা তাহলে কত আসবে? 3, n ইকুয়াল টু। নেক্সট, যে অপদ্রব্য পরমাণু জার্মেনিয়ামের সঙ্গে মেশালে একটি n প্রকারের অর্ধপরিবাহী, n টাইপ অর্ধপরিবাহী তৈরি হবে। n টাইপ অর্ধপরিবাহী মানে সিলিকন বা জার্মেনিয়ামের সঙ্গে আমরা গ্রুপ 5 এলিমেন্ট যদি মেশাই তাহলে হয় n টাইপ অর্ধপরিবাহী। কারণ জার্মেনিয়াম বা সিলিকন চতুর্যোজী মৌল, চতুর্যোজীর সঙ্গে 4টা ইলেকট্রন বাইরে ওই সমযোজী বন্ধন তৈরি করে, একটা ইলেকট্রন এক্সট্রা হবে যদি আমরা পঞ্চযোজী কোনো এলিমেন্ট ডোপ করাই। পঞ্চযোজী এলিমেন্ট কি কি আছে? পঞ্চযোজী এলিমেন্ট আছে আর্সেনিক আছে, ফসফরাস আছে, আর অ্যান্টিমনি আছে, Sb, এগুলো আছে। আর মনে রাখবে গ্রুপ 3 যদি ডোপ করাই তাহলে কিন্তু পি টাইপ অর্ধপরিবাহী হয়। ফর পি টাইপ আমরা ডোপ করাবো কি? গ্রুপ 3। গ্রুপ 3 কে কে আছে? বোরন আছে, অ্যালুমিনিয়াম আছে। তাহলে আর এখানে এন টাইপের জন্য গ্রুপ 5 আর্সেনিক, ফসফরাস, অ্যান্টিমনি। তাহলে এখানে এন টাইপ অর্ধপরিবাহী, তাহলে এই তিনটার মধ্যে কোনো একটা ডোপ করানো অবশ্যই দরকার। তাহলে কি কি আছে? আর্সেনিক, ফসফরাস, অ্যান্টিমনি। দেখো আর্সেনিক আছে, তাহলে আর্সেনিক উত্তর হবে, আরগুলো নেই। তাহলে এন টাইপের জন্য ওই তিনটার মধ্যে যে কোনো একটা হলেই হবে। নিম্ন কম্পাঙ্কের বেতার তরঙ্গ বেশি দূরত্বে পাঠানো সম্ভব হয় না বলে উচ্চ কম্পাঙ্কের বাহক তরঙ্গের উপর বেতার তরঙ্গের সঙ্গে উপরিপাতিত করা হয়। হ্যাঁ, আমরা হেঁটে যদি বেশি দূর না যেতে পারি তাহলে অবশ্যই গাড়িতে চেপে বসতে হয়, তখন অনেক দূরে আমরা পৌঁছে যাই, তারপর নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছে গাড়ি থেকে আমরা বেরিয়ে আবার চলে যাই। তো এই যে তরঙ্গের ক্ষেত্রে নিম্ন কম্পাঙ্কের বেতার তরঙ্গ বেশি দূর যেতে পারে না, তার জন্য একে উচ্চ কম্পাঙ্কের তরঙ্গের উপর আরোপিত করা হয়, যেটাকে আমরা মডুলেশন বলি, বাংলাতে যেটাকে বিরূপণ বলে, তো এখানে ইংরেজিতেই দেওয়া আছে। এই পদ্ধতিকে বলা হয় মডুলেশন। তাহলে নিম্ন কম্পাঙ্কের বেতার তরঙ্গ বেশি দূরত্ব পাঠানো সম্ভব হয় না বলে উচ্চ কম্পাঙ্কের বাহক তরঙ্গের উপর উক্ত বেতার তরঙ্গের উপরিপাতিত ঘটানো হয়। মানে উচ্চ কম্পাঙ্কের তরঙ্গের উপর ওই নিম্ন কম্পাঙ্কের বেতার তরঙ্গ আরোপিত করা হয়। উপরিপাতিত করা মানে আরোপিত করা, একই ভাষা। এই পদ্ধতিকে বলা হয় মডুলেশন। আর এর উল্টা পদ্ধতি যেটা কি হয়, ওই যে দুটো তরঙ্গ একসঙ্গে মিশে চলে গেল, এরপরে ওই বেতার তরঙ্গকে আলাদা করার যে পদ্ধতি সেটাকে আমরা ডিমডুলেশন বলি। সেটা নিশ্চয়ই খেয়াল আছে। মডুলেশনের বিপরীত প্রসেস। এই আরোপিত করার প্রসেস বা উপরিপাতিত করার প্রসেসকে মডুলেশন, আর আলাদা করার প্রসেসকে আমরা বলি ডিমডুলেশন। এখানে মডুলেশনটাই জানতে চাইছে, এটাই দেওয়া আছে। নেক্সট, হাইড্রোজেন বর্ণালীতে লিম্যান ও বামার শ্রেণীতে ন্যূনতম তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত। আচ্ছা, হাইড্রোজেন বর্ণালীতে লিম্যান সিরিজ, বামার সিরিজ। লিম্যান মানে আমি দেখছি n ইকুয়াল টু 1,
আর কতর মধ্যে ট্রানজিশন n1 ইকুয়াল টু 1 আর n2 ইকুয়াল টু এটা ইনফাইনাইট, মানে উপরে যে কোনো লেভেল থেকে আসবে। লিম্যান সিরিজ এবং ন্যূনতম তরঙ্গ দৈর্ঘ্য পাবো। ন্যূনতম তরঙ্গ দৈর্ঘ্য মানে কি, শক্তি সব থেকে বেশি, যে ফোটন নির্গত হবে শক্তি সব থেকে বেশি, মানে অনেক দূর থেকে যদি ইলেকট্রন সংক্রমিত হয় প্রথম কক্ষে, তাহলেই এই ন্যূনতম তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণালী এখানে তৈরি হবে। তো এখানে যেটা তাহলে পাওয়া যাবে লিম্যানের জন্য, আমি এল দিয়ে লিখছি, এটা ইকুয়াল টু আর ইন্টু 1/1² মাইনাস 1 এটা ইনফাইনাইট। তাহলে এটা কত হবে, তাহলে এটা হবে 1/λL ইকুয়াল টু আর। তাহলে λL ইকুয়াল টু 1/r হচ্ছে। আচ্ছা, নেক্সট বামার শ্রেণীর ক্ষেত্রে n1 ইকুয়াল টু 2 আর n2 ইকুয়াল টু ইনফাইনাইট। তাহলে অসীম দূরত্ব থেকে 2 নম্বর কক্ষে ইলেকট্রন সংক্রমিত হবে। তো সেক্ষেত্রে λb ইকুয়াল টু আর ইন্টু 1/2² মাইনাস 1 এটা ইনফাইনাইট, ইনফাইনাইটের স্কোয়ার মানে ইনফাইনিটি হবে। তাহলে এটা কত হবে r/4। তাহলে এখানে লিম্যান এবং বামার শ্রেণীর তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত, তাহলে যদি এটা ধরো 1 নম্বর, এটা 2 নম্বর, রেশিও করো, রেশিও করলে কি হবে 2/1 করো, তাহলে 2/1। তাহলে কি হবে 2/1 করলে এটা তাহলে λL/λb সমান, তাহলে এটা হবে r/4 আর এটা অনলি r, তাহলে 1/4। তাহলে এই দুটোর অনুপাত, তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত 1/4, বা এখানে যেটা দেওয়া আছে তাহলে কত হবে 0.25 এইটা 0.25। নেক্সট, নভোবীক্ষণের অভিলক্ষের ফোকাস দৈর্ঘ্য। নভোবীক্ষণের দুটো লেন্স থাকে, নভোবীক্ষণের বা যেটা টেলিস্কোপ বলি আমরা, টেলিস্কোপ এরকম জিনিসটা। তো এখানে চোখের কাছাকাছি একটা লেন্স থাকে আর দূরের দিকে একটা লেন্স থাকে, এটাকে আমরা অবজেক্টিভ বলি, এটাকে আমরা আইপিস বলি। চোখের কাছে যেটা থাকে অবজেক্টিভ আর আইপিস। তো এখানেও যে লেন্সটা দেওয়া থাকে সেটাও উত্তর লেন্স, এখানেও যেটা দেওয়া আছে সেটাও উত্তর লেন্স। তো এই যে দুটো লেন্স আছে, অভিলক্ষ বা অবজেক্টিভ আর এটা আইপিস বলি, এই দুটো লেন্সের কার ফোকাস দৈর্ঘ্য, নভোবীক্ষণে অভিলক্ষের ফোকাস দৈর্ঘ্য করা হয়। আচ্ছা, বড় ছোটর বিচারটা করতে বলছে, এটা মনে রাখবে। এর কন্ডিশনটা হচ্ছে এফও গ্রেটার দেন এফই। তাহলে অভিলক্ষের ফোকাস দৈর্ঘ্যটা অভিনেত্রের থেকে সবসময় বড় হয়, অভিলক্ষের ফোকাস দৈর্ঘ্য অভিনেত্রের থেকে বড়। তাহলে অভিলক্ষের ফোকাস দৈর্ঘ্য অভিনেত্রের চেয়ে বেশি, তার মানে ডির উত্তরটা সঠিক, অভিনেত্রের চেয়ে বেশি, এফও গ্রেটার দেন এফই এটা। নেক্সট, পিএন সংযোগ ডায়োডে বিপরীত ব্যাসের পরিমাণ ক্রমশ বৃদ্ধি করলে কি ঘটবে? পিএন সংযোগ ডায়োডে বিপরীত ব্যাস বাড়াচ্ছি, বিপরীত ব্যাস বাড়ালে নিঃশেষিত অঞ্চলের বেধ বাড়বে। ঠিক আছে, কি ঘটবে? আচ্ছা দেখে নি আর বাকিগুলো কি আছে। এটা ঠিক আছে, সংখ্যাগুরু বাহক দ্বারা প্রবাহ মাত্রা বাড়বে না, সংখ্যাগুরু বিপরীত ব্যাসের সংখ্যাগুরু বাহকের দ্বারা প্রবাহ মাত্রা বাড়বে না। নিঃশেষিত অঞ্চলের বেধ কমবে না, এটা সম্ভব না, বেধ বাড়বে। আর সংখ্যাগুরু বাহক দ্বারা প্রবাহ মাত্রা কমবে, সংখ্যাগুরু বাহক দ্বারা প্রবাহ মাত্রা কমবে। তবে মোর অ্যাকুরেট অ্যান্সার নিঃশেষিত অঞ্চলের বেধ বাড়বে, নিঃশেষিত অঞ্চলের বেধ বাড়বে। এক্ষেত্রে সংখ্যাগুরু বাহক তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করবে না, অতএব এটাকে ধরার দরকার নেই। তাহলে প্রথমটাই ঠিক আছে, নিঃশেষিত অঞ্চলের বেধ বাড়বে। নেক্সট, কোনো ট্রানজিস্টরের বিটা ইকুয়াল টু 100 হলে আলফা কত হবে? আচ্ছা এখানে মনে বলে রাখি, বিটার মান 100, বিটার মান 100-র বেশিও হতে পারে, এটা বিটার মান যে কোনো মানেরই আসতে পারে, সেটা 150 হতে পারে, 120 হতে পারে, যা কিছু একটা দেওয়া থাকবে। তবে আলফার মানটা 1-এর থেকে বড় হবে না, আবার 1-এর খুব বেশি ছোটও হবে না, এরকম অর্ডারটাই আসে।
তাহলে এখানে যে মানগুলো দেওয়া আছে উইথাউট ক্যালকুলেশন আমরা কিন্তু একটা ভ্যালু সহজেই কোনটা হবে বুঝতে পেরে যাব যদি তোমরা এটা মাথায় রাখো। কিটা মাথায় রাখবে, এটা তাহলে 1-এর থেকে বেশি হবে না, তাহলে 1-এর কম হবে, তাহলে এটা তো সম্ভবই নয় 100, এটা তো হবে না, তাহলে আর দুটো। আমি আরেকটা কথা বলছি কি 1-এর থেকে সামান্য কম হবে, তাহলে 0.01 1-এর থেকে অনেক বেশি কম, তাহলে উত্তর এটাই হবে। আচ্ছা, এটা আমি এমনিতে ধারণা থেকে বলছি, এরপরে আমি ক্যালকুলেশন থেকে বলতে শুরু করি। তাহলে ক্যালকুলেশনে আলফা বিটার মধ্যে সম্পর্কটা জানতে হয়। আলফা ইকুয়াল টু বিটা বাই 1 প্লাস বিটা, এটাই সম্পর্ক। তাহলে এবারে মানগুলো বসিয়ে দাও। এটা আলফা বিটার মধ্যে সম্পর্ক জানলে এখানে মান বসিয়ে করতে হবে, আর ধারণা থাকলে অত কিছু মানও বসাতে হবে না। তাহলে এটা 1 প্লাস 100, তাহলে এটা কত হবে, তাহলে 1-এর থেকে সামান্য কম, এটা 100 বাই 101 সমান ওই 0.99 ওই রকম আসবে। এটা ক্যালকুলেশন থেকে বলছি, আর ধারণা থেকে ওইভাবে বসানো যায়। এগুলো হচ্ছে সংক্ষিপ্ত বিষয়, কারণ যত কুইক এগুলো আমরা বুঝে নিতে পারবো বা ধরে নিতে পারবো, তাহলে কিন্তু সহজেই ক্যালকুলেশন ছাড়াও উত্তর বসিয়ে দিলে কোনো ভুল হবে না। এক্ষেত্রে এরকম কিছু জায়গা থাকে যেখানে উত্তর সরাসরি ওই ভ্যালুগুলো, এই ভ্যালুটা যাই থাকুক, 150 থাকুক 200 থাকুক, যাই থাকুক, ওইটা ওই 1-এর থেকে সামান্য কম 0.98 0.99 ওই রকম অর্ডারই উত্তর আসবে। আর যদি ওই রকম 0.97 0.98 0.99 এরকম উত্তর দেওয়া থাকে, সেক্ষেত্রে এক্সাক্ট ক্যালকুলেশনে তখন কথা ভাবতে হবে। একটি তেজস্ক্রিয় মৌল 2টি আলফা কণা ও 3টি বিটা কণা নিঃসরণ করে নতুন মৌলের পারমাণবিক সংখ্যা জেড ও ভর সংখ্যা এর মান হবে। আচ্ছা, একটি তেজস্ক্রিয় নিউক্লিয়াসকে ইন জেনারেল এ জেড এইভাবে লিখে, তো হয়েছে কি 2টি আলফা কণা নিঃসরণ করেছে। তাহলে এখান থেকে যদি 2টি আলফা কণা নিঃসৃত হয়, ধরো আমার এটা হয়েছে, আলফা কণা নিঃসরণ হলে ভর সংখ্যা 4 একক কমে, তাহলে এটা হবে তাহলে a মাইনাস 8, 2টি আলফা কণা, তাহলে 4 4 8 একক কমেছে ভর সংখ্যা, আর পরমাণু ক্রমাঙ্ক 2 একক করে কমবে, তাহলে 4 একক কমবে, তাহলে z মাইনাস 4 এইটা হবে। এখান থেকে কি হয়েছে, আরো বিটা কণা নির্গত হয়েছে, তাহলে বিটা কণা নির্গত হয়ে ধরা যাক সেটা আরেকটা নিউক্লিয়াস হয়েছে, ধরো পি নিউক্লিয়াস, তবে আমি জানি না কি নিউক্লিয়াস হয়েছে, তো পি নিউক্লিয়াস, সেখানে 3টি বিটা কণা নির্গত হওয়ার পর ওটা হয়েছে, তাহলে এটা হচ্ছে 2টো আলফা, আর এটা 3টা বিটা নির্গমনের পর যেটা আসছে সেটাকে আমি যদি এখানে পি দিয়ে লিখি, তাহলে সেটা কি হবে, ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না। বিটা কণা নিঃসরণ হলে সেটা বিটা প্লাস হোক কিংবা বিটা মাইনাস হোক, বিটা কণা নিঃসরণ হলে ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না, তাহলে এটা কত থাকবে, a মাইনাস 8 থাকবে। কিন্তু আমরা বিটা কণা বলতে বিটা মাইনাসটাই ধরে থাকি, তাহলে বিটা মাইনাস যখন নির্গত হয় নিউক্লিয়াস থেকে, পরমাণু ক্রমাঙ্ক 1 একক করে বাড়ে, তাহলে 3টি বিটার জন্য পরমাণু ক্রমাঙ্ক 3 একক বাড়বে। ছিল কত, z-4, বাড়লো কত, 3 একক, তাহলে এখন কত হবে, তাহলে -4 + 3, তাহলে -1 থাকবে, তাহলে z-1 হবে। তাহলে এটা কত লিখে দেবো, একবারে আমরা এটা মুছে দিয়ে একবারে লিখে দেবো z-1, তাহলে নতুন যে নিউক্লিয়াসটা তৈরি হবে, তাহলে নতুন মৌলের পারমাণবিক সংখ্যা জেড ও ভর সংখ্যা এর মান কত হবে, তাহলে এর মান হবে a-8 আর জেড এর মান হবে z-1, তাহলে এইটা সিটা উত্তর হবে সঠিক, এখানে সির উত্তরটি সঠিক হবে। নেক্সট, কোনো ধাতু পৃষ্ঠের উপর সবুজ আলো আপাদিত হলে ইলেকট্রন নিঃসরণ হয়, কিন্তু হলুদ আলোতে হয় না, তাহলে সবুজে হচ্ছে হলুদে হচ্ছে না, তাহলে বিষয়টা কীরকম একটু দেখে নিই। তাহলে কালারের ক্রমগুলো একটু বিবেচনা করি। কালারের ক্রম কি ছিল, বেনিয়া সহকলা যদি বলি বাংলাতে, বেনিয়া সহকলা, বেগুনি, নীল, আকাশি, এরকম করে বেনিয়া সহকলা, সহকলা, এইটা এইভাবে ক্রম ছিল। তাহলে এখানে ছিল বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা আর লাল, তাহলে একদিকে বেগুনি আছে একদিকে লাল আছে। দেখো এদিক থেকে যখন এদিকে যাবে,
এদিকে তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে, তরঙ্গ দৈর্ঘ্য বাড়া মানে শক্তি কমে, এদিকে তরঙ্গ দৈর্ঘ্য বাড়ছে, যখন কোন দিকে যাবে এই দিকে যাচ্ছে, আর শক্তিটা কমছে, ইর ভ্যালু ডিক্রিজ করছে, ইর ভ্যালু কমবে। তাহলে বেগুনি আলোর যে শক্তি, ওর ফোটনের যে শক্তি, লাল আলোর ফোটনের শক্তিটা অনেকটাই কম। তাহলে এখন প্রশ্নে কি বলা আছে দেখা যাক। কোনো ধাতু পৃষ্ঠের উপর সবুজ আলো আপতিত হয়েছে, সবুজ কোথায় আছে, এইখানে সবুজ আছে, এখানে সবুজ আছে, তাহলে সবুজ আলো আপতিত হয়েছে, এখানে সবুজ আছে, সবুজ আলো আপতিত হয়েছে। সবুজ আলো আপতিত হওয়ার কারণে এখানে কি হয়েছে, ইলেকট্রন নিঃসরণ হচ্ছে। তাহলে সবুজের যে শক্তি তার থেকে এদিকে যখন যাবে, লালের দিকে যখন যাবে তার শক্তি কমবে, আর এদিকে যখন আসবে শক্তি বাড়বে। সবুজে যদি হয় তাহলে এদিকে যে কোনো কালারের জন্য আলোক তড়িৎ নিঃসরণ হবে, কারণ এদিকে তো ফোটনগুলো শক্তি বেশি আছে, তাহলে এদিকের যে কোনো কালারের জন্য আলোক তড়িৎ নিঃসরণ হবে, মানে ইলেকট্রন নিঃসরণ হবে। কিন্তু হলুদ আলোতে হয় না, তাহলে ঠিক আছে, হলুদ আলো ফেললে ইলেকট্রন নিঃসরণ হয় না, তাহলে হলুদ আলোতে যদি না হয় কমলাতেও হবে না, লালেও হবে না, এদিকে তো ফোটনগুলোর শক্তি কম, এই কালারের ফোটনের শক্তি কম, তাহলে কমলাতে হবে না, লালেও হবে না। কিন্তু কিসে কিসে হবে, আকাশিতে হবে, নীলে হবে, বেগুনিতে হবে। এবার প্রশ্নটা কি, ওই একই ধাতব পৃষ্ঠে লাল আলো আপতিত হলে, তাহলে লাল আলোর ফোটনের শক্তি কম, তাহলে ওখান থেকে কি হবে, ইলেকট্রন নিঃসরণ হবে না। তাহলে এখানে যে অপশানগুলো দেওয়া আছে, কি দেওয়া আছে দেখে নেওয়া যাক। অধিকতর শক্তির ইলেকট্রন নিঃসরণ হবে, ভুল একদম। অপেক্ষাকৃত কম শক্তির ইলেকট্রন নিঃসরণ হবে, ইলেকট্রন নিঃসরণই হবে না। ইলেকট্রন নিঃসরণ আলোর তীব্রতার উপর নির্ভর করবে না, ইলেকট্রন নিঃসরণ হবে না, এটা একবারই ইলেকট্রন নিঃসরণ হবে না। তাহলে সবুজ আলোতে হলে, হলুদ আলোতে যদি না হয় তাহলে লালেও হবে না, কমলাতেও হবে না। কিন্তু তার নিচের দিকে যে কোনো যে কালারগুলো আছে, নিচের দিকে বলতে এখানে বেগুনি, নীল, আকাশির কথা বলছি, ওই কালারগুলোর ক্ষেত্রে আলোক তড়িৎ নিঃসরণ হবে। এখানে প্রশ্নটা লাল দিয়েছিল, লালের ক্ষেত্রে হবে না। একগুচ্ছ সমান্তরাল সাদা আলোক রশ্মি প্রিজমের এক তলে আপতিত হলো অন্য তল থেকে নির্গত আলোতে। তাহলে প্রিজমের উপর যখন আলোক রশ্মি আপতিত হবে, সাদা আলো যদি এভাবে আপতিত হয়, তাহলে এরা কি হয়, বিচ্ছুরিত হয়ে পড়ে। এভাবে এরা কি হয়, বিভিন্ন দিকে এরা বিচ্ছুরিত হয়। সাদা আলোটা এখান থেকে ভেঙে যায়, ভেঙে এই বিভিন্ন অ্যাঙ্গেলে এরা যায়, তাহলে বিভিন্ন অ্যাঙ্গেল করে এরা স্প্রেড করবে। তাহলে সাদা আলো একটা কি হচ্ছে, বিচ্ছুরিত হবে, আর যেটা ডেভিয়েশন কিন্তু আলাদা হবে। মানে এটা প্রাথমিক দিকের সঙ্গে বিভিন্ন কোণ করে ডেভিয়েট হবে, বিভিন্ন কালার বিভিন্ন কোণ করে ডেভিয়েট হচ্ছে। তাহলে আপতিত হলো অন্য তল থেকে নির্গত আলোতে ঘটবে কি ঘটবে, কৌণিক চ্যুতি আর বিচ্ছুরণ নয়, না এটা হবে না, বিচ্ছুরণ নয়, এটা ভুল আছে, এটা ঠিক আছে। বিচ্ছুরণ কৌণিক চ্যুতি নয়, না এটা ভুল, এটা ঠিক আছে। তাহলে বিচ্ছুরণ ও কৌণিক চ্যুতি উভয়ই, তাহলে এটা ঠিক আছে। আর উপরে কোনোটি নয়, এটা হবে না, তাহলে সিটটা হবে, বিচ্ছুরণও হবে প্লাস কৌণিক চ্যুতিও হবে। এখানে বিভিন্ন কালার, এখানে কালারগুলো ডিফারেন্ট আসবে এবং সেখানে ডেভিয়েশনটাও বিভিন্ন অ্যাঙ্গেলে হবে, অর্থাৎ বিচ্ছুরণ আর কৌণিক চ্যুতি দুটোই ঘটবে, অর্থাৎ সির উত্তরটা হবে এখানে। একটি পর্দা থেকে সপ্রভ বস্তুর দূরত্ব ডি, তাহলে এটা হচ্ছে সোর্স, সপ্রভ বস্তু, লাইট সোর্স এস, এই দূরত্বটা কত, ডি বলেছে। সর্বোচ্চ ফোকাস দৈর্ঘ্য কত হলে একটি লেন্স পর্দার উপর বস্তুটির প্রতিবিম্ব প্রক্ষেপ করতে পারবে। এর মাঝে একটা লেন্স, এই লেন্সটা বস্তুটির প্রতিবিম্ব, এই যে বস্তুটা আছে বস্তুটির প্রতিবিম্ব, এইদিকে যে পর্দা আছে এখানে পর্দায় প্রতিবিম্ব গঠন করতে পারবে, অর্থাৎ এখানে সৎবিম্বের কথা বলা হয়েছে। সৎবিম্ব গঠনের একটা শর্ত ছিল, লেন্সের যে চ্যাপ্টার সেখানে পড়েছ, সৎবিম্ব গঠনের শর্ত, এই যে উৎস, আলোক উৎস এবং পর্দার মধ্যে যে দূরত্ব ডি ইকুয়াল টু 4f হলে পর্দায় সৎবিম্ব গঠিত হবে। এর থেকে বেশি হলে পর্দায় সৎবিম্ব গঠন সম্ভব, কিন্তু এর থেকে কম হলে, মানে এই যে দূরত্বটা,
কার কার মধ্যে দূরত্ব? আলোক উৎস এবং পর্দার মধ্যে দূরত্ব লেন্সের ফোকাস দূরত্বের 4 গুণের থেকে কম হলে কোনোভাবেই এই পর্দায় সদ্বিম্ব গঠন সম্ভব নয়। তাহলে মিনিমাম 4 গুণের সঙ্গে সমান হতে হবে, তার থেকে বেশি হলে সদ্বিম্ব হবে। তাহলে মিনিমাম এইটা কন্ডিশন, তাহলে মিনিমাম কন্ডিশনটাই আমি লিখছি ডি ইকুয়াল টু 4f। তাহলে লেন্সের ফোকাস দূরত্ব এফ সমান কত হবে? তাহলে d/4। তাহলে একের উত্তরটি এখানে ম্যাচ করবে, প্রতিবিম্ব প্রক্ষেপ করতে পারবে যদি এফ ইকুয়াল টু d/4 হয়। পরম তাপমাত্রায় টিতে এম ভরে তাপীয় নিউট্রনের ডি বগলি তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? আচ্ছা, ডি বগলি তরঙ্গ দৈর্ঘ্যের যে রাশিমালা আমরা জানি h/p বা পিটাকে এভাবে লিখে 2me। ইটা যেখানে ওই কণার গতিশক্তিকে ই দিয়ে লেখা হয়। এখানে নিউট্রন ব্যবহার করা হয়েছে, টিতে আছে। তো নিউট্রন এটা যদি টি তাপমাত্রায় থাকে, এর কাইনেটিক এনার্জি হয় ই সমান 3 × ½ kT। ½ kT পার ডিগ্রিজ অফ ফ্রিডম এনার্জি হয় ½ kT। এখানে 3টা ডিগ্রিজ অফ ফ্রিডম, তাই 3 একটা মাল্টিপ্লাই হয়েছে, তাহলে টোটাল এনার্জি হবে 3/2 kT। তাহলে টি পরম উষ্ণতায় কোনো তাপীয় নিউট্রন থাকলে তার যে গতিশক্তি হয় সেটা হচ্ছে 3/2 kT। তাহলে ল্যামডার ভ্যালু কত আসবে? ল্যামডা সমান h/√2m × 3/2 kT। তাহলে 2টা কেটে গেল, তাহলে কত হবে? h/√3m kT। 3m kT, তার মানে কোনটা? সিটটা, সির উত্তরটি সঠিক। এফ ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট অবতল দর্পণের মেরুতে সূর্য থেকে আগত রশ্মি থিটা কোণ করে। তাহলে এরকম একটা দর্পণ আছে, এইভাবে, এইটা সূর্য ধরা যাক, এখান থেকে আগত রশ্মি থিটা কোণ করেছে এইভাবে, এটা হচ্ছে ডি। দর্পণ কর্তৃক গঠিত সূর্যের প্রতিবিম্বের ব্যাস কত হবে? তো সিম্পলি তাহলে ফোকাসে অসীম দূরত্ব, এটা তো অনেক দূরে থাকে সূর্য দর্পণ থেকে, তাহলে প্রতিবিম্বটা কোথায় হবে? আমরা যদি ক্যালকুলেশন না করেও দেখি তাহলে প্রতিবিম্বটা ফোকাস দূরত্বেই হবে। তাহলে এখান থেকে এই দূরত্বটা হচ্ছে এই দর্পণের ফোকাস দূরত্বের সঙ্গে সমান, আর এটা থিটা হলে তাহলে এটাও থিটা। তাহলে এর যে ব্যাস এইটা ডি সমান, এটা যেহেতু থিটাটা রেডিয়ানেই দেওয়া আছে, তাহলে ডি ইকুয়াল টু আমরা বলতে পারি এফ ইন্টু থিটা। অর্থাৎ প্রতিবিম্বের যে ব্যাস হবে তাহলে ওটা এফ থিটার সঙ্গে ম্যাচ করে যাবে। প্রতিবিম্বের যে ব্যাস, ওই দর্পণ কর্তৃক গঠিত সূর্যের প্রতিবিম্বের ব্যাস হবে এফ থিটা, সরাসরি এটা এফ ইন্টু থিটা। নেক্সট, স্বাভাবিক ট্রানজিস্টরের ক্রিয়ায় কি ঘটনাটা থাকে বা কি রকম বায়াসিং থাকে? নিঃসারক ভূমি সংযোগ এবং সংগ্রাহক ভূমি সংযোগ। আচ্ছা, ট্রানজিস্টরের যে ছবিটার কথা একটু স্মরণ করিয়ে দিই। ধরো এনপিএন ট্রানজিস্টর এভাবে ছিল, এখানে একটা কানেকশন ছিল, এইভাবে ছিল, আর এখানে বেসের রেজিস্ট্যান্স ছিল, এখানে এভাবে দেওয়া হতো। এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর, ছবি দেখেই বুঝতে পারছো এনপিএন ট্রানজিস্টর। তাহলে এটাকে এইভাবে লাগানো হতো, স্মরণ করে দেখো, এটা বেস রেজিস্ট্যান্স ছিল, এটা কালেক্টর রেজিস্ট্যান্স ছিল, তাহলে এটা কালেক্টর, এটা বেস, এটা ছিল এমিটার, এইভাবে ছিল। তাহলে এখানে বেস এবং এই যে এমিটার, বেস এমিটার জাংশন, এখানে দেখো এটা তো পি আছে, পির সঙ্গে ব্যাটারি পজিটিভ টার্মিনাল লাগানো আছে, আর এটার সঙ্গে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল লাগানো আছে। তাহলে এটা আছে সম্মুখ ব্যাসে, সম্মুখ। তাহলে ভূমি আর এটা হচ্ছে সংগ্রাহক, এটা ভূমি সংগ্রাহক সম্মুখ ব্যাসে, কিন্তু কালেক্টর আর বেস, অর্থাৎ কালেক্টর মানে সংগ্রাহক আর ভূমি, ওটা আছে কিন্তু বিপরীত ব্যাসে। দেখো এন এর সঙ্গে ব্যাটারির পজিটিভ টার্মিনাল লাগানো আছে, তাহলে ওটা হচ্ছে বিপরীত ব্যাসে আছে। তাহলে এখানে নিঃসারক মানে এমিটার ভূমি সংযোগ এবং সংগ্রাহক ভূমি সংযোগ উভয়ই বিপরীত ব্যাসে না, একটা সম্মুখ একটা বিপরীত আছে।
নিঃসারক ভূমি সংযোগ সম্মুখ ব্যাসে এবং সংগ্রাহক ভূমি সংযোগ বিপরীত ব্যাসে। তাহলে এটাই ঠিক আছে। আর কি আছে? নিঃসারক ভূমি সংযোগ এবং উভয় সম্মুখ ব্যাসে না, উভয় সম্মুখ ব্যাসে না। নিঃসারক ভূমি সংযোগ বিপরীত সংগ্রাহক ভূমি সংযোগ সম্মুখ ব্যাসে, এটাও হবে না। তাহলে ওই 2 নম্বর অপশনটি ঠিক আছে। নিঃসারক ভূমি মানে এমিটার বেস সংযোগ সম্মুখ ব্যাসে এবং কালেক্টর বেস সংযোগ বিপরীত ব্যাসে আছে, ওটাই ঠিক আছে। একটি এক্স রশ্মি টিউবে ভি ত্বরণযুক্ত ভোল্টেজ ব্যবহার করে যে এক্স রশ্মি উৎপাদন করা হয় তার সর্বোচ্চ কম্পাঙ্ক। তাহলে এক্স রে টিউব এইভাবে অ্যান্টি ক্যাথোড ছিল, বইগুলোতে দেখবে এইভাবে অ্যান্টি ক্যাথোড ছিল, এইদিকে ফিলামেন্ট ছিল। তাহলে ফিলামেন্ট থেকে এর সাপেক্ষে এখানে হাই টেনশন ব্যাটারি দেওয়া ছিল, এইভাবে একটা ব্যাটারি দেওয়া ছিল, এখানে ফিলামেন্ট ছিল, ফিলামেন্টকে গরম করার জন্য এখানে আবার তার ব্যাটারি দেওয়া আছে, এই সব ছিল। তাহলে ফিলামেন্ট থেকে যে ইলেকট্রনগুলো এখানে আসছে ধাক্কা মেরে ফোটন নির্গত হয়েছে। এখানে এক্স রশ্মি টিউব বলতে এই সিস্টেমটার এখানে এটা টিউবের মধ্যে ছিল। ভি ত্বরণ ভোল্টেজ ব্যবহার করলে, এখানে যে ভোল্টেজটা ব্যবহার করা হয়েছে এটা ভি ব্যবহার করে যে এক্স রশ্মি উৎপন্ন করা হয় তার সর্বোচ্চ কম্পাঙ্ক। তাহলে এখানে সর্বোচ্চ কম্পাঙ্ক কত হবে? এটা যেটা বেরোচ্ছে যে ফোটন, তার কম্পাঙ্ক যদি নিউ হয়, ফোটনের শক্তি হয় এইচ নিউ। এই এইচ নিউ শক্তিটা কোথা থেকে পেয়েছে? এই যে ইলেকট্রনটা এখান থেকে দৌড়ে এসছে এর কাছে, অ্যান্টি ক্যাথোডের কাছে, এটাই ভি ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করার জন্য। আর ভি ভোল্ট বিভব প্রভেদের মধ্যে একটা ইলেকট্রন যদি পাঠানো যায় তাহলে ইলেকট্রনের যে শক্তি হয় সেটা হচ্ছে ই ইন্টু ভি, এবং সেই শক্তিটাই এখানে ফোটনের শক্তিতে রূপান্তরিত হয়েছে। তাহলে ইভি সমান এইচ নিউ আমরা লিখতে পারি, ইভি সমান এইচ নিউ। তাহলে নিউ সমান কত হবে? ইভি বাই এইচ, ইভি বাই এইচ। তাহলে এখানে সঠিক উত্তর হবে বিটা, ইভি বাই এইচ। সর্বোচ্চ কম্পাঙ্ক হবে এটাই, ইভি বাই এইচ। তার থেকে কম কম্পাঙ্কের পাওয়া যাবে, কারণ কিছু ইলেকট্রন কি হয়, এর ভিতরে কিছুটা সংঘর্ষ হতে ভিতরে ঢুকে যায় এবং তার শক্তিটা যখন এখানে বেরোয় ওই ইলেকট্রনের যে গতিশক্তির কিছু অংশ আবার তাপে রূপান্তরিত হয়ে যায়, যার কারণে যে ফোটন বেরোয় তার শক্তি কমে যায়। তাহলে সর্বোচ্চ কোনটা হতে পারে? যেটা বাইরের পৃষ্ঠ থেকে বেরিয়ে এসছে এই ফোটন আকারে, তো ইলেকট্রনের শক্তিটা হ্রাস পেয়েছে, সেটা ফোটনের শক্তিরূপে কনভার্ট হয়ে গেছে, সেই ফোটনটার শক্তিটা সব থেকে বেশি হয় এবং তার ক্ষেত্রে এনার্জি আমরা এইচ নিউ ধরি, এবং সেক্ষেত্রে এটা ম্যাক্সও কেউ বলতে পারে, নিউ ম্যাক্স ইকুয়াল টু ইভি বাই এইচ। টিভি সম্প্রচারে যে কম্পাঙ্ক ব্যবহার করা হয়, টিভি সম্প্রচার, টিভি বা এই এখন যদিও এটা কমে গেছে এফএম রেডিও, ওখানে মেগাহার্জ রেঞ্জের, মেগাহার্জ এই যে রেঞ্জ ফ্রিকোয়েন্সির, ওই রেঞ্জের ফ্রিকোয়েন্সিকে ওখানে কম্পাঙ্ককে ওটা ব্যবহার করা হয়। তাহলে মেগাহার্জ ফ্রিকোয়েন্সি যে রেঞ্জ, এই যে 30 থেকে 300 মেগাহার্জ, এই যে মেগাহার্জ রেঞ্জের যে ফ্রিকোয়েন্সিটা আছে সম্প্রচারের ক্ষেত্রে যে কম্পাঙ্ক ব্যবহৃত হয়, এই মেগাহার্জ রেঞ্জের কম্পাঙ্ক আমরা ব্যবহার করে থাকি। তাহলে 30 থেকে 300 মেগাহার্জ, তাহলে এটাই করবে সঠিক উত্তর। এগুলো হবে না, হার্জ হবে না, গিগাহার্জ নয়, মেগাহার্জ রেঞ্জের ফ্রিকোয়েন্সি ইউজ করা হয়। সেটা বলছি কি ওই এফএম রেডিওতে ব্যবহার করা হয় আর টিভিতেও ব্যবহার করা হয়। টিভিতে, এফএম রেডিওতে এগুলো সব মেগাহার্জ রেঞ্জের ফ্রিকোয়েন্সি। এবারে রেডিওতে যেটা এফএম রেডিওতে ব্যবহার করা হয় সেটার ফ্রিকোয়েন্সি রেঞ্জটা কত? ওই 197, 107 মেগাহার্জ সবই। আর এর যে টিভির ক্ষেত্রে অনেকটা বেশি, এটা 30 থেকে 300 এই রেঞ্জের ভিতরে যে কোনো ফ্রিকোয়েন্সি যে যার চ্যানেল অনুযায়ী সেট করে নেয়। নেক্সট, কোনো তড়িৎ চুম্বকের তরঙ্গের তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র পরস্পর লম্ব, ঠিক আছে, কিন্তু বিপরীত দশায় থাকে না, ওটা ভুল আছে, এটা ভুল, এটা ঠিক, তাহলে হবে না। তাহলে পরস্পর সমান্তরাল ও বিপরীত দশায়, সমান্তরাল তো নয়, পরস্পর লম্ব থাকে, বিপরীত দশা তো হবেই না, পরস্পর লম্বও একই দশায় থাকে, হ্যাঁ এটা ঠিক আছে, পরস্পর লম্ব থাকবে, তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র পরস্পরের সঙ্গে লম্ব থাকবে কিন্তু একই দশায় থাকবে, সমান্তরাল তো নয়, তার মানে 3-এর উত্তরটা এখানে সঠিক আছে। 3, আলোর সমবর্তনে কোনটির পরিবর্তন হয় না? আলোর সমবর্তনের ক্ষেত্রে প্রাবল্য চেঞ্জ হয়ে যায়, সমবর্তনের ক্ষেত্রে এটা চেঞ্জ হয়, দশাও হতে পারে, যেটা পরিবর্তন হয় না সেটা হচ্ছে কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না,
এদের কোনোটি নয়, উত্তর হবে না। নেক্সট, যে প্রক্রিয়ার দ্বারা বাহক তরঙ্গের বিস্তার সংকেত তরঙ্গের তাৎক্ষণিক বিস্তারের সঙ্গে সমানুপাতিক করা হয়, এটা হচ্ছে এই যে মডিউলেশন। কিছুক্ষণ আগে একটা কোশ্চেনের আলোচনাতে বলেছিলাম মডিউলেশন অর্থাৎ বাহক তরঙ্গের উপর তথ্য সংকেতকে আরোপিত করার যে পদ্ধতি, সেটাকে আমরা মডিউলেশন বলে থাকি। এই মডিউলেশন আবার 3 রকম হয়। একটা হচ্ছে বিস্তার মডিউলেশন, একটা হচ্ছে কম্পাঙ্কের মডিউলেশন, একটা হচ্ছে দশার মডিউলেশন। যদি এখানে কি দেওয়া আছে, বাহক তরঙ্গের বিস্তার সংকেত তরঙ্গের তাৎক্ষণিক বিস্তারের সঙ্গে সমানুপাতিক হয়, সংকেত তরঙ্গের তাৎক্ষণিক বিস্তারের সঙ্গে সমানুপাতিক হয়, অর্থাৎ এই যে আরোপিত করার পরে যদি এই ধরনের কিছু ঘটনা ঘটে তাহলে সেটাকে আমরা বিস্তার মডুলেশন বলে থাকি। তাহলে বিস্তারের চেঞ্জ হচ্ছে বলে বিস্তার মডুলেশন, বিস্তারের চেঞ্জ হলে বিস্তার মডুলেশন, ফ্রিকোয়েন্সি হলে ফ্রিকোয়েন্সি মডুলেশন, দশার হলে ফেজ মডুলেশন বা দশার মডুলেশন বা দশার বিরূপণ এরকম বলে থাকি। তাহলে এক্ষেত্রে দেখো বাহক তরঙ্গের বিস্তার সংকেত তরঙ্গের তাৎক্ষণিক বিস্তারের সঙ্গে সমানুপাতিক। তাহলে এটা চেঞ্জের যে ব্যাপারটা, এখানে বিস্তারের চেঞ্জের লক্ষ্য করছি। তাহলে বিস্তারের চেঞ্জ বলে এটাকে আমরা বিস্তার বিরূপণ বা বিস্তার মডুলেশন বলে থাকি। ডিমডুলেশন হবে না, একমুখীকরণ বিবর্ধন এগুলো তো অপ্রাসঙ্গিক তথ্য। ডিমডুলেশন এর বিপরীত প্রক্রিয়া এটা নয়। তাহলে প্রথমটাই ঠিক আছে। নেক্সট, এখানে ভিআই ইনপুট ভোল্টেজ আর এখানে আউটপুটের কিছু ব্যাপার আছে। ওখানে আউটপুটটা তো এটা হচ্ছে ভি আউট তাহলে হবে। তো এখানে কিছু একটা ভোল্টেজ দেওয়া আছে। আচ্ছা, এখানে ইনপুট ভোল্টেজে চেঞ্জ হয়েছে, তো যেটা আমার এখানে আউটপুট ভোল্টেজ দেখারও দরকার নেই, আমার এখানে প্রশ্নটা অন্য দেওয়া আছে। তাহলে ইনপুট ভোল্টেজ 2 ভোল্ট থেকে 6 ভোল্ট পর্যন্ত বৃদ্ধি করা হয় তবে প্রবাহ মাত্রার পরিবর্তন হবে। প্রবাহ মাত্রা পরিবর্তন, হ্যাঁ, প্রবাহ মাত্রা পরিবর্তন করতে চাইলে এখানে রেজিস্ট্যান্স দরকার। এটা একটু ভুল দেওয়া আছে, 150 ওয়াট দেওয়া আছে, ওয়াট হবে না, 150 ওহম হবে। রেজিস্ট্যান্সের ইউনিট ওহম হয়, ওয়াট নয়। এক্ষেত্রে 150 ওহম রেজিস্ট্যান্স ইউজ করা হয়েছে। এখানে যখন 2 ভোল্ট অ্যাপ্লাই করা হয়েছে, ইনপুট ভোল্টেজ হিসাবে 2 ভোল্ট অ্যাপ্লাই করা হয়েছে। এখানে যদি আমরা 2 ভোল্ট দিই, তাহলে এখানে যখন 2 ভোল্ট দেব তখন এখানে এই ডায়োডের এই দিকটা পজিটিভ, এটা নেগেটিভ। তাহলে পজিটিভ দিকে 2 ভোল্ট আর এদিকে 3 ভোল্ট পড়ছে। তাহলে পজিটিভ সাইডে যদি 2 ভোল্ট আর এটা যদি 3 ভোল্ট হয়, তাহলে ডায়োডটা কিন্তু বিপরীত ব্যাসে থাকে, তখন ডায়োডের মধ্যে দিয়ে কোনো প্রবাহ যায় না। তাহলে প্রথমে ডায়োডের মধ্যে দিয়ে প্রবাহ, যখন এটা 2 ভোল্ট দেওয়া আছে তখন ডায়োডের মধ্যে দিয়ে প্রবাহ কত আছে, 0 আছে, ডায়োডের প্রবাহ 0। যখন এবারে তাহলে 2 ভোল্টের জন্য প্রবাহ 0, যখন এটাকে বাড়িয়ে আমরা 6 ভোল্ট করছি, যখন এটা 6 ভোল্ট দিচ্ছি, এটা যখন 6 ভোল্ট করছি, এখানে কত আছে 3 ভোল্ট, এটা 6 ভোল্ট, তখন কিন্তু এদিকে বেশি পড়ছে, এই সাইডটা বেশি। তাহলে বাম দিকটা যেহেতু বেশি আছে তখন ডায়োডটা কিন্তু কাজ করবে। তখন প্রবাহ কত হবে, তখন আই সমান কি হবে, 6 - 3 বাই ওই রেজিস্ট্যান্স যেটা আছে 150। ডায়োড যখন সম্মুখ ব্যাসে থাকবে, এটা নর্মাল কন্ডাক্টর হিসাবে আমরা কাজ করছে ধরে নেব, এর ভিতর দিয়ে তড়িৎ স্বাভাবিকভাবেই প্রবাহিত হবে, সেটা ধরে নিয়ে আমরা প্রবলেম সলিউশন করব। তাহলে এটা কত হবে, 3/150 অ্যাম্পিয়ার। এখানে মিলি অ্যাম্পিয়ারে আছে, তাহলে আমি 1000 দিয়ে যদি করে নিই, 1000 দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে মিলি অ্যাম্পিয়ারে চলে যাবে। তাহলে 3 × 5 = 15, তাহলে 5 × 20 = 100, তাহলে এটা 20 mA মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। তাহলে 20 mA, তার মানে বিটটা সঠিক উত্তর আসবে, বিটটা। তাহলে প্রথমে যখন 2 ভোল্ট আমরা অ্যাপ্লাই করেছি, 2 ভোল্টের জন্য আই ইকুয়াল টু কত ছিল, 0 ছিল, আই ইকুয়াল টু 0 ছিল। যখন আমরা 6 ভোল্ট অ্যাপ্লাই করলাম তখন আই ইকুয়াল টু হচ্ছে 20 মিলি অ্যাম্পিয়ার। তাহলে কারেন্টের পরিবর্তন কত হলো, 20 - 0 দ্যাট ইজ 20 mA, 20 মিলি অ্যাম্পিয়ার চেঞ্জ হলো। নেক্সট, একটি উভয়োত্তর লেন্স বায়ু মাধ্যমে অভিসারী। হ্যাঁ, এটা নিয়ে একটু কনফিউশন হয়, আমি বলে দিচ্ছি, একটু দেখে নাও। একটা লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক মিউ। আচ্ছা, পারিপার্শ্বিক মাধ্যম কি আছে, বায়ু আছে।
এটা পারিপার্শ্বিক মাধ্যম বায়ু আছে, একটি উভয়তল লেন্স বায়ু মাধ্যমে অভিসারী। অভিসারী লেন্স মানে তার নর্মাল অ্যাকশন দেখাচ্ছে, তাহলে এটা এর মধ্যে সমান্তরাল আলোকরশ্মি পড়লে এটা চাইবে কি একটা জায়গাতে আলোকরশ্মিগুলোকে মিলিত করতে। তাহলে স্বাভাবিকভাবে লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক বায়ুর থেকে বেশি হয়। তাহলে এখানে মিউ এল, এল ধরতে বলেছে, তাহলে মিউ এল বায়ুর প্রতিসরাঙ্ককে আমরা কত ধরি? 1 ধরি। মিউ এল 1 থেকে ডেফিনেটলি বড়। এরপরে কি বলেছে? যখন এটাকে জলে ডোবানো হয়, জল মাধ্যমে অপসারীর ন্যায় আচরণ করে। জল মাধ্যমে ডুবিয়ে দিলে তাহলে এটা লেন্স, যখন আমরা এর পারিপার্শ্বিক মাধ্যম জল নিচ্ছি, এটা তখন অপসারী লেন্সের হিসাবে আচরণ করছে, মানে এর উপরে যখন আলো পড়ছে সেটা তখন চারদিকে আলোগুলোকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। তাহলে একটা উত্তল লেন্স কখন একটা অবতল লেন্সের ন্যায় আচরণ করে? যখন পারিপার্শ্বিক মাধ্যমের প্রতিসরাঙ্ক লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক থেকে বেশি হয়। পারিপার্শ্বিক মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ ওয়াটার যদি বলি, তাহলে এখানে মিউ ওয়াটার এটা কিন্তু মিউ এল এর থেকে বড়। তাহলে শর্তটা কি? তাহলে মিউ ওয়াটার তাহলে মিউ এল এর থেকে বড় হতে হবে, তবেই ওই উত্তল লেন্সটা অবতল লেন্সের মতো আচরণ করবে, অর্থাৎ অপসারীর ন্যায় আচরণ করবে। তাহলে শর্ত হচ্ছে এটাই, তাহলে শর্ত এটাই। এবারে মিউ ওয়াটারের মান কত? 1.33। তাহলে এটা মিউ এল গ্রেটার দেন 1, তাহলে 1 থেকে 1.3 মধ্যে থাকবে, 1.33 মধ্যে থাকবে ওই লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক। এইটা দেখো, এইটা ওইটা শুধু মনে রাখতে হয়। একটি উত্তল লেন্স অবতল লেন্সের মতো আচরণ করে কখন? যদি পারিপার্শ্বিক মাধ্যমের প্রতিসরাঙ্কটা ওই লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক থেকে বেশি হয়ে যায়। উত্তল লেন্স অবতল লেন্সের মতো, আর অবতল লেন্স উত্তল লেন্সের মতো, মানে বিপরীত অ্যাকশন দেখাবে যদি পারিপার্শ্বিক মাধ্যমের প্রতিসরাঙ্ক লেন্সের উপাদানের প্রতিসরাঙ্কের থেকে বেশি হয়। নেক্সট, 9:16 অনুপাতে তীব্রতা সম্পন্ন দুটি তরঙ্গ ব্যতিচার সৃষ্টি করে। তাহলে কন্ডিশন দেওয়া আছে I1/I2 9/16, দুটি তরঙ্গ ব্যতিচার সৃষ্টি করে। ওই ব্যতিচার ঝালের সর্বোচ্চ সর্বনিম্ন তীব্রতার অনুপাত কত? সর্বোচ্চ সর্বনিম্ন I max বাই I min। তোমরা জানো I max সমান কি হয়? √/I1 প্লাস √/I2 হোল স্কয়ার। আর I min মানে কত? √/I1 মাইনাস √/I2 হোল স্কয়ার। তাহলে এখানে I1 I2, তাহলে আমরা যদি এভাবে লিখি I1 মানে আমি যদি সহজে ওখানে রেশিও আকারে আছে আমি 9 ধরে নিই, তাহলে এটা কত হবে? প্রথমটা হবে √9 মানে 3 প্লাস √16 মানে 4 ডিভাইডেড বাই 3 মাইনাস 4 এটার হোল স্কয়ার, আর এটাও হোল স্কয়ার সমান এটা কত হবে? 4 3 7 স্কয়ার মানে 49, আর এটা -1 এর হোল স্কয়ার মানে 1 হবে। তাহলে 49:1, তাহলে 49:1 দ্যাট ইজ 1 এর অ্যান্সার হবে 49:1। নেক্সট, হাইড্রোজেন পরমাণু নিউক্লিয়াসের চতুর্দিকে আবর্তনশীল একটি ইলেকট্রনের শক্তি -1.51 ইলেকট্রন ভোল্ট হলে ওই ইলেকট্রনের কৌণিক ভরবেগ। তাহলে হাইড্রোজেন পরমাণু নিউক্লিয়াসের চারদিকে আবর্তনশীল একটি ইলেকট্রনের শক্তি জেনারেল যে রাশিমালা En = -13.6/n², এটা জানা সাধারণ রাশিমালা, এটা আমাদের জানা। তো ইলেকট্রনের শক্তি কত বলেছে কোন একটা কক্ষে? -1.51 সমান -13.6/n²। তাহলে n² সমান 13.6/1.51। তাহলে এটা যদি এটা তুলি তাহলে অ্যাপ্রক্স এটা 00, এটা উঠবে, এটা উঠলে একটা 0 হবে, তাহলে এটা প্রায় 9 এর কাছাকাছি হবে। 9, এটা 9 হলে তাহলে n = 3 হবে, n = প্রায় 3। তাহলে n = 3 হয়, তাহলে ওই ইলেকট্রনের কৌণিক ভরবেগ, তাহলে n 3 নম্বর কক্ষে ইলেকট্রনের কৌণিক ভরবেগ যেটা হবে L = n × h/2π, তাহলে 3 × h/2π,
3h/2 পাই। তার মানে সিটটা। নেক্সট, হাইড্রোজেন পরমাণুর প্রথম উত্তেজিত স্তরে শক্তির পরিমাণ -3.4 ইলেকট্রন ভোল্ট, ওই স্তরে স্থিতিশক্তির মান। আচ্ছা, হাইড্রোজেন পরমাণুর প্রথম উত্তেজিত স্তরে মানে এটা দ্বিতীয় কক্ষপথের কথা বলা হয়েছে, সে যাই হোক, কক্ষপথের শক্তির মান দেওয়াই আছে, এত ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, ওই স্তরে স্থিতিশক্তির মান কত? এটা তাহলে মোট শক্তি E = -3.4 eV। দেখো, কোনো শক্তি স্তরে মোট যে শক্তি সেটা গতিশক্তির মানের সঙ্গে সমান হয়, গতিশক্তির মানের সঙ্গে সমান হয়, তাহলে গতিশক্তির মান পজিটিভ হয়, তাহলে এত ইলেকট্রন ভোল্ট। আর স্থিতিশক্তির মান গতিশক্তির দ্বিগুণ হয় আর মোট শক্তিরও দ্বিগুণ হয়, কিন্তু নেগেটিভ সাইনযুক্ত, তাহলে 2 × 3.4 মানে এটা হবে 6.8 eV। তাহলে এগুলো মনে রাখার সুবিধা, গতিশক্তি স্থিতিশক্তি এদের যদি মানের অনুপাত করি তাহলে গতিশক্তির মানের থেকে ডবল থাকবে স্থিতিশক্তি, তাহলে স্থিতিশক্তি আর গতিশক্তির অনুপাত হচ্ছে 2:1, মানের অনুপাত, এখানে সাইনটা আলাদা করে বিবেচনা করতে হবে। আর স্থিতিশক্তিটা সঙ্গে মোট শক্তির মানের অনুপাতও 2:1 আসবে। আর গতিশক্তি আর মোট শক্তি সমান সমান মানের দিক থেকে, কিন্তু এখানে সাইনের ব্যাপারটা দেখতে হবে, মোট শক্তি নেগেটিভ, এখানে স্থিতিশক্তিটা নেগেটিভ, কিন্তু গতিশক্তি কখনো নেগেটিভ হবে না, পজিটিভ হবে। তাহলে এখানে কিটা বের করতে বলেছে? ওই স্তরে স্থিতিশক্তির মান কত হবে? তাহলে স্থিতিশক্তির মান হবে 6.8 eV। 6.8 eV মানে এটা হবে বিটটা। নেক্সট, I এবং 4I প্রাবল্যের দুটি আলোক উৎসকে ব্যতিচারের পরীক্ষায় ব্যবহার করা হচ্ছে। প্রাবল্যের আলোক উৎস ব্যতিচারে ব্যবহার করা হচ্ছে, যে বিন্দুতে দুটি উৎস থেকে তরঙ্গদ্বয় π/2 দশা পার্থক্যে মিলিত হয় তার প্রাবল্য কত হবে? প্রাবল্যের যে জেনারেল রাশিমালা ছিল, রেজাল্ট্যান্ট ইন্টেন্সিটি, এটা ছিল কি I1 + I2 + 2√I1 √I2 × cos phi। ফাইটা হচ্ছে ওই দশা পার্থক্যটা। তো এক্ষেত্রে দশা পার্থক্য কত দেওয়া আছে? 90 ডিগ্রি দেওয়া আছে। তার মানে I1 + I2 প্লাস এটা cos 90 যদি বসাই 2√I1 I2 × cos π/2, মানে ওটা 0 হয়ে যাবে। তাহলে পড়ে থাকবে কি I1 + I2। I1 এর ভ্যালু কত? I1 এর ভ্যালু I, আর এটা হচ্ছে 4I, তাহলে এটা হবে কত? 5I। তাহলে বিটটা সঠিক হবে, বির উত্তরটি। ইয়ংয়ের দ্বিরেখাছিদ্র পরীক্ষায় দুটি ছিদ্রের মধ্যে দূরত্ব D এবং ছিদ্র থেকে পর্দার দূরত্ব D ব্যবহৃত হলো তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা, তাহলে ঝালরের কৌণিক বেদ। যদি দুটো উৎসের মধ্যে দূরত্ব আমরা সাধারণত 2D ধরি, এটাকে 2D, আর উৎস থেকে পর্দার দূরত্ব এটা D ধরি, সেক্ষেত্রে ঝালরের কৌণিক বেদ থিটা সমান, থিটা হয় λ/2D, এটা হয়। এক্ষেত্রে কিন্তু দুটো ছিদ্রের মধ্যে দূরত্ব ধরতে বলেছে D, তাহলে এক্ষেত্রে যেহেতু D দূরত্ব ধরতে বলেছে, তাহলে আমি এটা কি লিখব? D লিখব। তাহলে D ধরলে তাহলে এখানে চেঞ্জ হবে, এটা তাহলে 2 হবে না, অনলি D হবে। তাহলে হবে উত্তর কোনটা? λ/D, অ্যাঙ্গুলার উইথ λ/D, এটা সিটটা হবে। বিভিন্ন বর্ণের অক্ষরের উপর একটি সমতল কাঁচ ফলক রাখা হলো। বিভিন্ন বর্ণের অক্ষরের উপর একটি সমতল কাঁচ ফলক রাখা হলো, যে অক্ষরটি সব থেকে কম উপরে উঠবে তা হলো। এটা ওই প্রতিসরণ সংক্রান্ত প্রবলেম থেকে দেওয়া আছে, আপাত গভীরতা এবং প্রকৃত গভীরতার মধ্যে যে সম্পর্ক, সেখান থেকে এর সমাধানটি করতে হবে। আমরা জানি এইরকম একটা কোনো কাঁচ ফলক, ধরো কাঁচ ফলকের তলায় কিছু আছে, তো সেটা উপর থেকে যদি দেখা যায়, উপর থেকে যদি দেখি, তাহলে সেটা কিছুটা উপরে উঠে আসছে বলে মনে হয়। এই যে কতটা উপরে উঠে আসছে, এটা নির্ভর করছে
কি কালার আমরা ইউজ করেছি এখানে, এখানে মেটেরিয়ালের প্রতিসরাঙ্ক, কালার এগুলোর উপর নির্ভর করে। তো তাহলে প্রকৃত গভীরতা কোনটা, এখানে এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব এটা প্রকৃত গভীরতা। আপাত গভীরতা কোনটা, এখান থেকে এই দূরত্ব অ্যাপিয়ারেন্ট ডেপথ, এটা রিয়েল ডেপথ ডি। আর অ্যাপিয়ারেন্ট ডেপথ সাপোজ অন্য কিছু একটা ধরে নাও এ। তাহলে এদের মধ্যে সম্পর্ক কি ছিল, মিউ সমান মিউ মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ সমান ওটা ছিল প্রকৃত গভীরতা ডি বাই এ। এটা হচ্ছে প্রকৃত গভীরতা, প্রকৃত গভীরতা, প্রকৃত গভীরতা বাই এটা হচ্ছে আপাত গভীরতা, অ্যাপিয়ারেন্ট ডেপথ, প্রকৃত বাই আপাত। এখন আমাকে জানতে হবে আপাত গভীরতা ওটি সবচেয়ে কম উপরে উঠবে। কম উপরে উঠবে মানে কি, আপাত গভীরতাটা বেশি থাকবে। তাহলে এ সমান তাহলে কি হবে ডি বাই মিউ। তাহলে এর ভ্যালু বেশি হবে, এর ভ্যালু বেশি হবে যখন মিউর ভ্যালু কমে যাবে। এর ভ্যালুটা বাড়বে যখন মিউর ভ্যালু কমবে। এখন মিউর ভ্যালু কমবে কার ক্ষেত্রে সেটা আমাকে দেখতে হবে। তাহলে মিউর ভ্যালু, মিউর সঙ্গে ল্যামডার কি সম্পর্ক আছে জানি, কসি রিলেশন বি বাই ল্যামডা স্কয়ার। তাহলে যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে, ল্যামডা বেশি হলে, এটা ল্যামডা বেশি হলে মিউ ডিক্রিজ করবে। ল্যামডা বেশি কার, রেডের ক্ষেত্রে। যত আমরা ভায়োলেট থেকে রেডের দিকে যাব তখন কিন্তু ল্যামডাটা বাড়ছে, ল্যামডা বাড়লে মিউ ডিক্রিজ করবে। তাহলে রেডের ক্ষেত্রে সব থেকে মিউর ভ্যালু কম, রেডের ক্ষেত্রে ল্যামডার ভ্যালু সব থেকে বেশি, মিউর ভ্যালু সব থেকে কম। মিউর ভ্যালু কম হলে এর ভ্যালু বেশি হবে। তাহলে এখানে উত্তর হবে কোনটা, তাহলে লাল হবে। আবারও কথাটা বলছি, তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে এই যে সম্পর্ক কসির যে রিলেশন, তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে মিউ কম হবে। মিউ যদি কম হয় এই সম্পর্ক থেকে দেখো, মিউ কম হওয়া মানে মিউ কম হলে আপাত গভীরতাটা বেশি হবে। তাহলে আপাত গভীরতা বেশি মানে কম উপরে উঠছে বলে মনে হয়। তাহলে এটা উত্তর হবে লাল। লাল আলোর ক্ষেত্রে সবথেকে কম উঠছে বলে মনে হবে। পিএন সংযোগ ডায়াগে প্রযুক্ত কম্পাঙ্ক 50 হার্জ। তাহলে অর্ধ তরঙ্গ বিবর্ধন এবং পূর্ণ তরঙ্গ বিবর্ধনের পদ্ধতিতে উৎপন্ন কম্পাঙ্ক হবে। তাহলে অর্ধ তরঙ্গে এখানে কত হবে, যেটা প্রয়োগ করা হয় সেটাই হবে। অর্ধ তরঙ্গ একমুখীকারকে ইনপুটে যদি 50 হার্জ এসি দিই, আউটপুটে যে আমরা হাফ এসি ফর্মে যেটা মানে ওখানে একমুখীকরণ হবে কিন্তু অর্ধেকটা পাওয়া যাবে। তো সেখানে উৎপন্ন যে কম্পাঙ্ক সেটা 50 হার্জ হবে। কিন্তু যেটা পূর্ণ তরঙ্গ এটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার। আর এটা হচ্ছে এটা 50 হার্জ। যদি এটা ফুল ওয়েভ রেকটিফায়ারে দিই, ফুল ওয়েভ রেকটিফায়ারে দিলে এটা হবে তার দ্বিগুণ হয়ে যাবে, দ্বিগুণ। মনে আছে কি না জানি না, হাফ ওয়েভের ক্ষেত্রে এরকমভাবে আউটপুটটা এসেছিল গ্যাপ দিয়ে দিয়ে। তাহলে ইনপুটের একটা কন্টিনিউয়াস চেঞ্জ, ইনপুটের যখন কন্টিনিউয়াস চেঞ্জ ছিল এইভাবে, তখন আউটপুটের এরকম ডিসক্রিট চেঞ্জ আসছিল, মানে একটা সাইকেল পাচ্ছি আর একটা পাচ্ছি না, এইভাবে ছিল। কিন্তু ফুল ওয়েভের ক্ষেত্রে এরকম ছিল, পুরোটাই পাচ্ছি। তাহলে একটা এসির একটা সাইকেল, এটা একটা সাইকেলে একবার পজিটিভ একবার নেগেটিভ হয়, এটার কেবল পজিটিভ সাইডটা পাচ্ছি আর এটার পজিটিভ নেগেটিভ দুটোই পজিটিভের দিকে পাচ্ছি। তাহলে এটার কি হচ্ছে, হাফ হচ্ছে কম্পাঙ্ক। এটাই যা ছিল, এটা তো এটা একটা পুরো সাইকেল, পুরো সাইকেলে তাহলে যটা পুরো সাইকেল ছিল এর তটা হাফ সাইকেল আছে। আর এর ক্ষেত্রে তার দ্বিগুণ আছে হাফ সাইকেল, তাহলে দ্বিগুণ। এর ক্ষেত্রে তাহলে কম্পাঙ্ক যদি 50 হার্জ হয়, এর ক্ষেত্রে কম্পাঙ্ক হবে 50 হার্জ, এর ক্ষেত্রে তার ডবল হবে, এটা হবে 100 হার্জ। তাহলে আবারও সহজে মনে রাখার জন্য বলছি, ইনপুটে যে কম্পাঙ্ক দেওয়া থাকবে হাফ ওয়েভ রেকটিফায়ারে সেই কম্পাঙ্কই আউটপুটে পাবো, ফুল ওয়েভ রেকটিফায়ার হলে তার ডবল পাবো, এটাই মনে রাখবে। তাহলে এখানে হাফ ওয়েভে 50 পাবো, ইনপুটে 50 দিয়েছি, আর ফুল ওয়েভে 50-এর ডবল পাবো 100। তাহলে 50 আর 100
তার মানে এখানে কোনটা আসবে, সিটটা 50 আর 100। নিচের কোন সংক্রমণের জন্য হাইড্রোজেন পরমাণু থেকে নির্গত বা নিঃসৃত ফোটনের কম্পাঙ্ক সবচেয়ে কম হবে? ফোটনের কম্পাঙ্ক সব থেকে কম মানে শক্তিও কম। দেখো 1 আর 2, 3 আর 4 কাছাকাছি দুটি কক্ষপথে সংক্রমণের জন্য শক্তি পার্থক্য কম হয় এবং সেক্ষেত্রে কম্পাঙ্কও কম হবে। তবে 1, 2 এর মধ্যে যে শক্তি পার্থক্য কোনো পরমাণুর, 3, 4 মধ্যে শক্তি পার্থক্যটা অনেকটাই কম আছে। 3, 1 হলে অপেক্ষাকৃত বেশি, আর 4, 2 হলে ডিফারেন্সটা বেশি থাকছে। তাহলে 4, 3 মধ্যে শক্তি পার্থক্য সব থেকে কম আর নির্গত ফোটনের কম্পাঙ্ক সবচেয়ে কম হবে। অর্থাৎ এক্ষেত্রে বিটটা হবে 4, 3 মধ্যে শক্তি পার্থক্য সব থেকে কম, ফলে নির্গত ফোটনের কম্পাঙ্ক সব থেকে কম হবে। এক্ষেত্রে যে অপশানগুলো দেওয়া আছে সেগুলো দেখেই আমাকে বলতে হবে কোন ক্ষেত্রে শক্তির পার্থক্যটা সব থেকে কম হচ্ছে, সেক্ষেত্রেই কম্পাঙ্কটা সব থেকে কম হবে। কেজি পার মিটার কিউব এককে নিউক্লিয়াসের ঘনত্বের মানটা কত জানতে চাইছে। এগুলো একবার ফিক্সড ভ্যালু, এগুলো মেমোরিতে সেভ রাখতে হয়, তাই এটা মনে রাখবে 10^17 কেজি পার মিটার কিউব। সব নিউক্লিয়াসের ক্ষেত্রে ঘনত্বের মান সমান এবং এই অর্ডারটা 10^17 কেজি পার মিটার কিউব হয়। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এলইডি থেকে নির্গত বা নিঃসৃত আলোকের তরঙ্গ দৈর্ঘ্য আর প্রাবল্য দুটো বিষয় থাকে, তরঙ্গ দৈর্ঘ্য আর প্রাবল্য। তো এখানে এটা নির্ভর করছে ওর বায়াসিংটা কি আছে, অর্থাৎ সম্মুখ ব্যাস তো দিতেই হবে আলো নিঃসরণের জন্য। সম্মুখ ব্যাসের পরিমাণ বা মান, আর এখানে অর্ধপরিবাহী কি ব্যবহার করেছে, অর্ধপরিবাহী প্রকৃতির উপর নির্ভর করে। এগুলো সাধারণত এলইডি তৈরিতে যৌগ অর্ধপরিবাহীগুলো ব্যবহার করা হয়, গ্যালিয়াম আর্সেনাইড বা গ্যালিয়াম ফসফেট টসফেট জাতীয় কিছু অর্ধপরিবাহী যেগুলো কালার ওয়াইজ সেভাবে আমরা ব্যবহার করি। তো সম্মুখবর্তী ব্যাস এবং অর্ধপরিবাহী শক্তির ব্যবধানের উপর তরঙ্গ দৈর্ঘ্য এবং প্রাবল্য নির্ভর করে, ঠিক আছে। আর অর্ধপরিবাহী শক্তির ব্যবধান এবং বিপরীত ব্যাস তো হবেই না, বিপরীত ব্যাসে এলইডি আলো নিঃসরণ করে না। শুধু শক্তির ব্যবধানের উপর না, শুধু সম্মুখবর্তী ব্যাসের উপর না, তাহলে প্রথম অপশানটাই মোর অ্যাকুরেট হবে, প্রথম অপশানটা। তাহলে দুটোই করে দেবে, সম্মুখবর্তী ব্যাস এবং অর্ধপরিবাহীর শক্তির ব্যবধানের উপর, এটাই করবে। দুটি ফটোডায়োড D1 এবং D2 প্রতি স্তরের ব্যবধান যথাক্রমে 2 ইলেকট্রন ভোল্ট এবং 2.2 ইলেকট্রন ভোল্ট। যে ডায়োড 6200 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে চিহ্নিত করতে পারবে, অর্থাৎ এখানে আলোকে চিহ্নিত করা মানে ওই ডায়োডের উপর আলো ফেললে ওই আলো মানে ফোটন কণাকে আমরা এখানে আলো হিসাবে ধরে থাকি। তো ওই ফোটন কণার যে শক্তি, সেই শক্তি নিয়ে একটি ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যাবে, ফলে ওই ফটোডায়োডটি অ্যাক্টিভ হবে। তাহলে আমি দেখি এই যে 6200 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলোর যে ফোটন, এর শক্তিটা 2 ইলেকট্রন ভোল্টের থেকে বেশি না কম আছে। যদি কম থাকে তাহলে কোনোভাবেই ইলেকট্রনকে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে তুলতে পারবে না, ফলে কোনো ডায়োডই অ্যাক্টিভ হবে না। আর যদি 2 ইলেকট্রন ভোল্টের সমান হয় তাহলে প্রথম ডায়োডটা অ্যাক্টিভ হবে, দ্বিতীয়টা হবে না। এবার যদি 2.2 ইলেকট্রন ভোল্টের থেকে বেশি হয় শক্তিটা, তাহলে দুটো ডায়োডই অ্যাক্টিভ হবে। আর 2 ইলেকট্রন ভোল্টের থেকে কম হলে কোনো ডায়োড অ্যাক্টিভ হবে না। তাহলে আমরা দেখে নিই 6200 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের যে ফোটন মানে আলো, মানে এখানে তো ফোটন কণা হিসেবে ধরি, তাহলে সেই ফোটন কণার শক্তি কত আছে সেটা আমাদের বের করে দেখে নিতে হবে। অন্যথায় এখানে কোনো উপায় সেরকম নেই, এখানে কোনো আর অন্য কোনোভাবে ভাবার জায়গা নেই। তাহলে ফোটনের শক্তিটা শুধু একবার দেখে নিতে হবে। তাহলে ই সমান হয় এইচ নিউ বা ই সমান এইচ নিউ, বা এটাকে লিখতে পারি এইচ সি বাই ল্যামডা। এইচ মানে কত, 6.6 ইন্টু 10⁻⁻34, এটা হচ্ছে 3 ইন্টু 10⁸, আর এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এটা 6200 অ্যাংস্ট্রম, 6200 ইন্টু 10⁻10 মিটারে করে নিতে হবে। এটা হচ্ছে শক্তি, এটা কিসে আসবে, জুলে আসবে।
এটা জুল। তো এটা করলে কত আসবে 6.6 আমি অ্যাপ্রক্স করে নিচ্ছি ইন্টু 3 ইন্টু পাওয়ারগুলোকে যদি জড়ো করে নিই এটা দুটো যাবে 10⁻⁻8 আর উপরে গেলে 16, 16 দিয়ে 32, 16 দিয়ে 18, 10⁻−18, 10⁻−18 বাই 62, এরকম একটা ব্যাপার আসছে। এটাকে যদি ইলেকট্রন ভোল্টে করতে চাই তাহলে ইলেকট্রনের আধান দিয়ে ভাগ করে দিলে হয়ে যাবে 6.6 ইন্টু 3 ইন্টু 10⁻18 বাই 62 ইন্টু 1.6 ইন্টু 10⁻−19। তাহলে করলে 10⁻−19টা উপরে গেলে তাহলে এটা আসবে 6.6 ইন্টু 3 আর এটা হচ্ছে 6×2, তাহলে 6.6 1.6 ইন্টু 10⁻, আচ্ছা দেখে নিই এটা কত আসে 6.6, ওটা হচ্ছে 2 গেলে 8, 8 আর 8 16, 16 দিয়ে 32, 16 18, 18 আছে, আচ্ছা 6.6 ইন্টু 3 ডিভাইডেড বাই 6 টু 1.6, 62 আর 1.6 ইন্টু 10⁻19, আচ্ছা আচ্ছা তাহলে উপরে একটা 10 যাবে ইন্টু 10। এটা করলে অ্যাপ্রক্স যদি এটাকে 1 ধরি 16 দিয়ে 32, ওই প্রায় 2-এর কাছাকাছি হবে অ্যাপ্রক্স। এটা এটা যদি পয়েন্টটা তুলে দিই তাহলে এটা হচ্ছে 30, এটা এটা 62 আর এটা 66 আছে, মানে একের একটু বেশি। আর এটা হচ্ছে 16 দিয়ে 32, প্রায় ধরো 2-এর কাছাকাছি। এটা একের একটু বেশি, সেটা 2-এর একটু কম, তো দুটো মিলে আমি যদি 2 ধরি অ্যাপ্রক্সিমেট, এটা মানে এটা 3 আর 0 মানে 30, তো 30 আর এটা ধরো 16 দিয়ে 32 হচ্ছে, 32 মানে ওটা প্রায় 2-এর কাছাকাছি হচ্ছে, নিয়ারলি ইকুয়ালস টু এটা 2 EV। তাহলে দেখো আমি বলেছি এটা নিয়ারলি ইকুয়ালস টু 2 EV হবে। তাহলে আমি বলেছি ওটা যদি ওই ফোটনের এনার্জিটা 2 ইলেকট্রন ভোল্ট হয় তাহলে একটা ডায়োড কন্ডাক্ট করবে, মানে একটা ডায়োডের ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে তুলতে পারবে। তাহলে প্রথম ডায়োডটা কন্ডাক্ট করবে, দ্বিতীয় ডায়োডটি কিন্তু কন্ডাক্ট করবে না। এখানে 2 ইলেকট্রন ভোল্ট হচ্ছে মানে প্রথম ডায়োড কন্ডাক্ট করবে। তাহলে এখানে 6200 আর্মস্ট্রং তরঙ্গদৈর্ঘ্যে আলোকে চিহ্নিত করতে পারবে তা হলো কেবলমাত্র ওই প্রথমটা, কেবল D1 ডায়োড ওইটা পারবে, দ্বিতীয় ডায়োডটি পারবে না। এইভাবে বের করে দেখিয়ে নিতে হবে। নেক্সট, নিচের কোনটি আলোকীয় তন্তুতে ব্যবহার করা হয়? আলোকীয় তন্তুতে ব্যবহার করা হয় মানে অপটিক্যাল ফাইবার, যেটা আলোকবাহী তন্তু বা আলোকীয় তন্তু এখানে বলা হয়েছে। অপটিক্যাল ফাইবারে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের নীতিকে কাজে লাগানো হয়। তার মানে এখানে কোনটা আছে? 4 নম্বর, আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের নীতি 4 নম্বরে। এ এবং বি দুটি ধাতু পৃষ্ঠের উপরে নিউ কম্পাঙ্কের ফোটনের আপতন ঘটানো হলো। যদি দুটি ধাতুর প্রারম্ভিক কম্পাঙ্ক ν/2 এবং ν/3 হয় তাহলে এ ও বি ধাতব পাত থেকে নিঃসৃত ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তির অনুপাত কত হবে? তাহলে আইনস্টাইনের যে সমীকরণ ছিল আলোক তড়িৎক্রিয়া সংক্রান্ত ইকে, আমি এটা এ ধাতুর ক্ষেত্রে লিখি, এটা সমান কি ছিল? এইচ নিউ মাইনাস এখানে W0 ওয়ার্ক ফাংশন বা এইচ নিউ 0, এরকম সমীকরণটা ছিল। তাহলে প্রথম ধাতুর ক্ষেত্রে নিউ কম্পাঙ্কের আলো ফেলা হয়েছে, তাহলে এইচ নিউ, আর নিউ 0 এর ভ্যালু কত ধরতে বলেছে? ν/2। তাহলে আমি নিউ 0 এর ভ্যালুটা কত ধরবো? ν/2, এটা সূচনা কম্পাঙ্কের মানটা বা প্রারম্ভিক কম্পাঙ্কের মানটা এটা ধরতে বলেছে। তাহলে এটা কত হবে? আলটিমেট হবে এইচ ν/2। দ্বিতীয়টার ক্ষেত্রে ইকে বির ক্ষেত্রে কত হবে? এইচ নিউ মাইনাস এইচ ইন্টু সূচনা কম্পাঙ্ক বা প্রারম্ভিক কম্পাঙ্ক কত? ν/3। তাহলে এটা কত হবে? এটা হবে 3 - 1 2 এর 3, 1 - 1 এর 3 মানে
2/3 ইন্টু এইচ নিউ। তাহলে নির্গত ফটোইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তির অনুপাত ই কে এ আর ই কে বির জন্য কত হবে, এইচ নিউ বাই 2 আর এটা 2 এইচ নিউ বাই 3। তাহলে এটা হবে 3/4, এটা আসছে 3/4, 3টা উপরে যাবে 4 নিচে আসবে 3/4, অর্থাৎ এটা আসছে এটা বিটটা 3/4। তীব্র গতিশক্তি সম্পন্ন ইলেকট্রন ধাতব লক্ষ্যবস্তুতে আঘাত করলে তড়িৎচুম্বকের তরঙ্গে যে বিকিরণ নিঃসৃত হয়, এতে এক্স রের কথা বলা হয়েছে। ইলেকট্রন ফিলামেন্ট থেকে এসে অ্যান্টি ক্যাথোডে ধাক্কা মারবে, সেখানে ইলেকট্রনের শক্তিটা তড়িৎচুম্বকের তরঙ্গ আকারে নির্গত হবে, সেটাকে আমরা এক্স রশ্মি বলে থাকি। তাহলে এটা এক্স রশ্মি উৎপাদনের কথাটাই ঘুরিয়ে বলা হয়েছে। উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় যে তড়িৎচুম্বকের তরঙ্গ ব্যবহার করা হয়, তো মাইক্রোওয়েভ ব্যবহার করা হয় উপগ্রহ যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে। √3 প্রতিসরাঙ্ক বিশিষ্ট একটি প্রিজমের প্রতিসারক কোণ তার ন্যূনতম চ্যুতি কোণের সঙ্গে সমান। আচ্ছা, প্রিজমের প্রতিসারক কোণকে সাধারণত আমরা এ দিয়ে লিখি। এ কোণ তার ন্যূনতম চ্যুতি কোণের সঙ্গে সমান, তাহলে এটা ডেল্টা এম এর সঙ্গে সমান বলেছে। তাহলে প্রিজমের প্রতিসারক কোণের মান কত, তাহলে এর মান কত, এখানে মিউর মান কত দেওয়া আছে, √3। তাহলে সূত্র যেটা ছিল মিউ সমান সাইন এ প্লাস ডেল্টা এম বাই 2 ডিভাইডেড বাই সাইন এ বাই 2, এটা জেনারেল সূত্র। প্রতিসরাঙ্কের সঙ্গে ওই ন্যূনতম চ্যুতি কোণ এবং ওই প্রিজমের যে কোণ তার মধ্যে বা প্রতিসারক কোণের মধ্যে সম্পর্ক, এটাই ছিল। তাহলে এখানে এ আর ডেল্টা এমটা সমান বলেছে, তাহলে ডেল্টা এম সমান এ বসিয়ে দিই। তাহলে এখানে এটা সাইন, তাহলে এটা কত হবে, এ প্লাস ওটা যদি বসিয়ে দিই এ প্লাস এ বাই 2, আর এটা হবে সাইন এ বাই 2। এটা সমান হবে, এটা হবে উপরে হবে সাইন এ আর এটা হবে সাইন এ বাই 2 সমান, এটাকে যদি ভাঙি 2 সাইন এ বাই 2 কস এ বাই 2, আর তলাটায় হচ্ছে সাইন এ বাই 2, তাহলে এটা কেটে গেল। তাহলে 2 cos a বাই 2 সমান √3 এটা। তাহলে যেটা দেখাচ্ছে উপরে এবার করে দিচ্ছি 2 cos a বাই 2 সমান √3। তাহলে cos a বাই 2 সমান √3/2 সমান √3/2 হলে cos 30 ডিগ্রি, তাহলে a বাই 2 সমান 30 ডিগ্রি, তাহলে এ সমান 60 ডিগ্রি। তাহলে এখানে প্রিজমের প্রতিসারক কোণের মান কত, 60 ডিগ্রি আসছে, মানে এর উত্তরটা সঠিক আছে। একক রেখাতে ছিদ্রের জন্য অপবর্তন গঠনে গৌণ চরম বিন্দু পাওয়ার শর্ত। গৌণ চরম বিন্দুর ক্ষেত্রে শর্ত কি ছিল, এ সাইন থিটা এন ইকুয়াল টু 2n প্লাস 1 ইন্টু ল্যামডা বাই 2। দেখো এ সাইন থিটা এন, এখানে থিটা এন ধরে নিস, শুধু সাইন থিটা ধরেছে। এ সাইন থিটা সমান 2n প্লাস 1 ল্যামডা বাই 2, মানে বিটটা সঠিক উত্তর। এগুলো পার্টিকুলার কন্ডিশন, এগুলো কিছু ক্যালকুলেশনের নেই, মনে রাখতে হবে। একটি প্রদত্ত ধাতুর তলের ক্ষেত্রে আপাতিত আলোর কম্পাঙ্ক বনাম নিবৃত্তি বিভবের লেখচিত্রের নতি। তাহলে লেখচিত্রটা কেমন ছিল, একদিকে হচ্ছে এই যে আপাতিত আলোর কম্পাঙ্ক, আর এদিকে ছিল নিবৃত্তি বিভব V0। এটা লেখচিত্রটা এরকম ছিল এইভাবে, কারণ আমরা জানি ওই যে ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি ই কে সমান এইচ নিউ মাইনাস ওই যে W0 বা এইচ নিউ 0, এটা সমীকরণ। আবার এটা সমান কি হয়, ই V0, V0টা হচ্ছে তোমার এখানে নিবৃত্তি বিভব বলা হয়, সমান তাহলে এইচ নিউ মাইনাস এইচ নিউ 0, তাহলে V0 সমান এইচ বাই ই ইন্টু নিউ মাইনাস এইচ বাই ই ইন্টু নিউ 0, এইভাবে ছিল।
তাহলে এই গ্রাফটার ক্ষেত্রে আমরা জেনারেল সমীকরণ যেটা জানি y ইকুয়াল টু mx প্লাস সি। তাহলে এখানে নতি ওই যে দেখতে পাচ্ছি ওই যে সরলরেখার নতি, এখানে নতি যেটা করবে সেটাখান থেকে কিটা পাবে h/e পাবে। এখানে নিউটা ভেরিয়েবল আর এখানে নিউ ভেরিয়েবল ছাড়া যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে এম বা নতি। ওখানে স্ট্রেট লাইনের ইকুয়েশন থেকে দেখতে পাচ্ছি, এখানে গ্রাফ থেকেও এটা বলা যায় যে এই সরলরেখার নতি থেকে এই তো সরলরেখাটা দেখতে পাচ্ছি, ওই সরলরেখার সমীকরণটা হচ্ছে এটা এই নিউ ভার্সাস v0 যে লেখচিত্র, এই যে সরলরেখাটা পাচ্ছি ওই সরলরেখার সমীকরণ হচ্ছে ওইভাবে লেখা। তাহলে এই সরলরেখার নতি থেকে কি পাওয়া যায়, h/e এর ভ্যালু পাওয়া যায়। লেখচিত্রের নতি থেকে h/e এর ভ্যালু পাওয়া যায়, মানে এইটা শীটটা h/e নতি m সমান স্লোপ। হাইড্রোজেন বর্ণায়নীতে লিম্যান ও বামার শ্রেণীর সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত। সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য অনুপাত অর্থাৎ শক্তি সব থেকে বেশি। তাহলে লিম্যান শ্রেণীর ক্ষেত্রে 1/λL ইকুয়াল টু r ইন্টু 1 মাইনাস 1 স্কোয়ার 1 মাইনাস ইনফিনিটি, দ্যাট ইজ λL সমান হবে অনলি 1/r। আর বামার শ্রেণীর ক্ষেত্রে 1/λb ইকুয়াল টু r ইন্টু 1/2 স্কোয়ার মাইনাস 1/ইনফিনিটি। তাহলে λb ইকুয়াল টু এখানে 4/r, λb ইকুয়াল টু 4/r। তাহলে λb সমান 1/r, এটা হচ্ছে 4/r, তাহলে থাকছে 1/4। তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত 1:4, দ্যাট ইজ একেরটা। যোগাযোগ ব্যবস্থায় যে স্থানে সংকেত অপস্বর দ্বারা খুব বেশি প্রভাবিত হয় তা হলো, অর্থাৎ এখানে যোগাযোগ ব্যবস্থার কথা কমিউনিকেশনের ব্যাপারে বলেছে। যোগাযোগ ব্যবস্থায় যে স্থানে সংকেত অপস্বর দ্বারা খুব বেশি প্রভাবিত হয়, অর্থাৎ কোনো মাধ্যমের মধ্য দিয়ে যাওয়ার সময় সেখানে তথ্য সংকেত অপস্বর দ্বারা খুব বেশি প্রভাবিত হয়। তাহলে উত্তর হবে প্রেরক স্থানে না, সম্প্রচার মাধ্যমে মিডিয়ামের মধ্য দিয়ে যখন যাচ্ছে সেখানেই নয়েজ কিছু আসতে পারে, সম্প্রচার মাধ্যমে, অর্থাৎ বির উত্তরটা সঠিক, সম্প্রচার মাধ্যম। সর্বজনীন লজিক গেট ন্যান্ড আর নরকে বলা হয়, এটা তো একদম ইজি কোশ্চেন। ন্যান্ড আর নরকে সর্বজনীন লজিক গেট বলে। ইয়ংয়ের দ্বিরেখাছিদ্র পরীক্ষায় ব্যতিচার রশ্মির কোনো একটির গতিপথে পাতলা কাঁচের পাত প্রবেশ করালে কি হবে? ঝালর প্রস্থের কোনো পরিবর্তন হবে না, এটা আমরা জানি। যদি কোনো পাত ইন্ট্রোডিউস করা হয়, এভাবে ছিল দুটো সোর্স থেকে যখন লাইট যাচ্ছিল, এখানে একটা কাঁচের পাত ঢুকে দিয়েছি, তো এখানে গিয়ে ইন্টারফারেন্স তৈরি হয়েছে। তো আগে হয়েছিল কোথায়? এখানে সেন্ট্রালে, এখানে। তাহলে ফ্রিঞ্জ সিস্টেমটা শিফট হয়ে গেছে এখানে, কিন্তু এক্ষেত্রে ফ্রিঞ্জ উইথের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ ঝালরপত্র হ্রাস পাবে না, হবে না। ঝালরপ্রস্থ বৃদ্ধি পাবে, হবে না। ঝালরপট্টি স্থানান্তর ঘটবে, হ্যাঁ, সেন্ট্রাল ফ্রিঞ্জটা এখানে শিফট হয়ে গেছে, ঝালরপট্টি স্থানান্তর ঘটবে, ঝালরপট্টির কোনো পরিবর্তন হবে না, না এটা সিটটাই সঠিক। ঝালরপট্টি স্থানান্তর ঘটবে, ফ্রিঞ্জ সিস্টেমটা চেঞ্জ হবে কিন্তু ফ্রিঞ্জ উইথের কোনো চেঞ্জ হবে না, বা ব্যতীত ঝালরের প্রস্থের কোনো পরিবর্তন হবে না। সম্পৃক্ত আলোকতড়িৎ প্রবাহ মাত্রা। সম্পৃক্ত আলোকতড়িৎ প্রবাহ মাত্রার মান নির্ভর করে, আলোকতড়িৎ প্রবাহ মাত্রার মান কম্পাঙ্কের উপর নির্ভর করে না, নিবৃত্তি বিভবের উপর না, কার্য অপেক্ষকের উপর না, আলোর প্রাবল্যের উপর। প্রাবল্য বাড়লে ওই প্রবাহ মাত্রাটা বাড়ে, সম্পৃক্ত প্রবাহ মাত্রার মান বাড়ে। এটা আলোকতড়িৎকের বৈশিষ্ট্যতেই স্পষ্ট করে উল্লেখ আছে। যে প্রক্রিয়ায় বাহক তরঙ্গের বিস্তার তথ্য সংকেতের তাৎক্ষণিক বিস্তারের সাথে সমানুপাতিক করা হয় তাকে আমরা বিস্তার মডুলেশন বলে থাকি। এটাকে আমরা বিস্তার মডুলেশন বলে থাকি, বিস্তারের চেঞ্জ, বিস্তার মডুলেশন। কোনো সম উভয়োত্তল লেন্স, অর্থাৎ দু সাইডই উত্তল কিন্তু বক্রতা ব্যাসার্ধটাও সমান আছে,
সম উভয়োত্তর লেন্স এরকম, যার দুই সাইডের বক্রতা ব্যাসার্ধ সমান আছে। লেন্সের মাধ্যমের প্রতিসরাঙ্ক 2.5, যদি লেন্সটির বক্রতা ব্যাসার্ধ আর হয় তবে সেটির ফোকাস দৈর্ঘ্য কত হবে? তাহলে সাধারণ সমীকরণ, নির্মাতা সমীকরণ যেটা ছিল, তাহলে সেটা কত ছিল? μ-1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। এখানে ধরতে বলেছে r1 সমান r2 সমান r ধরতে বলেছে। এবার সাইনটাকে ঠিকঠাক করে বসাতে হবে। r1টা পজিটিভ, r2টা নেগেটিভ। এটা বসিয়ে দিলে যে সমীকরণটা দাঁড়ায় μ-1, এটা তো আমি মানের দিক থেকে লিখে দিলাম এটা, কিন্তু অ্যাকচুয়ালি r1 সমান প্লাস r আর r2 সমান মাইনাস r, এইভাবে লেখাটা উচিত। তাহলে এটা কনফিউশন এড়ানোর জন্য দরকার নেই, তাহলে এইভাবে লিখবে। তাহলে ওটা যদি বসিয়ে দিই, এটা তাহলে হবে 2/r, তাহলে 1/f ইকুয়াল টু এটা, তাহলে এটা হবে 2.5 মাইনাস 1, আর এটা হচ্ছে 2/r, তাহলে এটা হবে কত? 1.5 ইন্টু 2 মানে 3/r, তাহলে f সমান কত হবে? r/3, তাহলে f সমান r/3, f সমান r/3, মানে এটা বিটটা হবে, বিটটা সঠিক উত্তর, r/3। ইয়ংয়ের দ্বিরেখাচিত্র পরীক্ষায় ছিদ্রদের বেধের অনুপাত 4:1, বেধের অনুপাত 4:1, তাহলে আমরা বলতে পারি তীব্রতার অনুপাত ওইটাই, বেধের সঙ্গে তীব্রতা সম্পর্ক সমানুপাতিক হয়, এটা হচ্ছে 4:1। বেধের অনুপাত তীব্রতার অনুপাতের সঙ্গে সমানুপাতিক, এখানে তাহলে তীব্রতার অনুপাতও 4:1 ধরা যাবে। সর্বোচ্চ সর্বনিম্ন তীব্রতার অনুপাত কত হবে? আই ম্যাক্স আই মিন, আই ম্যাক্স এটা হবে আই মিন। আই ম্যাক্স সমান কি হয়? i1 প্লাস i2, i1 প্লাস i2 হোল স্কয়ার। এটা একটু আছে, এইভাবে করো। কেউ বিস্তার দিয়ে করতে পারে, না হলে এভাবে করবে, রুট ওভার i1 প্লাস রুট ওভার i2 এর হোল স্কয়ার ডিভাইডেড বাই রুট ওভার i1 মাইনাস রুট ওভার i2 হোল স্কয়ার, এটাও করতে পারো। এটা করতে পারো, তাহলে এখানে আসবে যেটা, এটা আসবে রুট ওভার i1 i2, মানে এটা তাহলে রুট করলে এটা 2 হবে, 2 প্লাস 1 বাই 2 মাইনাস 1 এর হোল স্কয়ার, এটার হোল স্কয়ার সমান এটা 9, আর এটা হবে 1, তাহলে 9:1 হবে, অর্থাৎ ডিটটা আসবে, ডিটটা আই ম্যাক্স বাই আই মিন। নেক্সট, একটি আলোকরশ্মি 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট 5 মিলিমিটার বেধের কাঁচের ফলকের মধ্যে দিয়ে যেতে সময় লাগবে। তাহলে এখানে সময় লাগার ব্যাপার আছে, মানে বেগটা জানতে হবে। আমরা কাঁচ মাধ্যমে আলোর বেগটাকে দেখে নিই। আমরা জানি মিউ সমান c/v হয়, তাহলে শূন্য মাধ্যমে আলোর বেগ আর কোনো মাধ্যমে আলোর বেগের অনুপাতকে ওই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক ধরা হয়, তাহলে v সমান c/μ। সিটা কত? শূন্য মাধ্যমে আলোর বেগ 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, মিউর মান কত দেওয়া আছে? 1.5, তাহলে এখানে হবে ওটা কত ভাগ করলে 10⁸ মিটার পার সেকেন্ড, তাহলে কাঁচের মধ্যে আলোর বেগ হচ্ছে 2 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, তাহলে কাঁচের ফলকের বেগ কত? 5 মিলিমিটার, মিটারে করলে কত হবে? তাহলে 5 ইন্টু 10⁻³ মিটার, তাহলে সময় সমান, তাহলে d/v, তাহলে দূরত্ব বাই বেগ করে দিতে হবে। তো এখানে দূরত্ব কত? 2 মিলিমিটার, 5 মিলিমিটার, 5 ইন্টু 10⁻³ মিটার ডিভাইডেড বাই 2 ইন্টু 10⁸, তাহলে এটা কত হবে? 2.5
ইন্টু 10⁻⁻, 9×10=11 -11 এত সেকেন্ড। 2.5 ইন্টু 10⁻⁻11 সেকেন্ড সিটটা। নেক্সট, একটি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটিকে n-তম স্তরে উদ্দীপিত করা হয়েছে। ওই উদ্দীপিত স্তর থেকে n-এর নিচে সকল স্তরগুলিতে যাওয়ার জন্য এই পরমাণু থেকে মোট কতগুলি সম্ভাব্য বর্ণালী রেখা পাওয়া যাবে। তো এগুলো ক্যালকুলেশন করে দেখানো যায়, তবে এখানে এই সূত্র মনে রাখতে হয়। এগুলো সবাই মনে রাখে, কম্পিটিটিভ পরীক্ষাতে এগুলো তো লাগে। এটা n × n-1/2, এই সংখ্যাটা একবার নির্দিষ্ট। অনেক সময় ঘুরিয়ে প্রশ্ন থাকে যে হাইড্রোজেন পরমাণুতে একটি ইলেকট্রন থাকা সত্ত্বেও এখানে একাধিক বর্ণালী রেখার উৎপত্তি হয় কি করে, বা কতগুলি বর্ণালী রেখা হয়। এখানে তো এই প্রশ্নটাই দেওয়া আছে। সম্ভাব্য বর্ণালী রেখার সংখ্যা n × n-1/2, অর্থাৎ n-তম উদ্দীপিত স্তর থেকে যে কোনো স্তরে ইলেকট্রন সংক্রমণের দরুন অনেক রকম বর্ণালী রেখার উৎপত্তি হতে পারে। অর্থাৎ একটা অ্যাটমের একটা ইলেকট্রন তো সংক্রমিত হচ্ছে না, একটা টোটাল সিস্টেম, মানে সেখানে অনেক অ্যাটম আছে। অনেক অ্যাটমের অনেক রকম এনার্জি লেভেলের সংক্রমণের দরুন অনেক রকম বর্ণালী রেখার সৃষ্টি হয়। এখানে সম্ভাব্য বর্ণালী রেখার সংখ্যা হবে এইটা, n × n-1/2। এখানে প্রমাণের কিছু দরকার নেই, এগুলো পার্টিকুলার ভ্যালু যুক্ত নয়, এগুলো রেজাল্ট আছে, এগুলো ক্যালকুলেশন করে এসছে, এগুলো মনে রাখতে হবে। তাহলে না হলে ওখানে ক্যালকুলেশন করে এত সময় দিয়ে পারবে না। এটা মনে রাখতে হবে, n × n-1/2। ঘরের তাপমাত্রায় সিলিকনের যোজ্যতা পটি ও পরিবাহী পটির মধ্যে শক্তির পার্থক্য। এটাও ডেটাবেস। এটা হচ্ছে 1.1 ইলেকট্রন ভোল্ট। সাধারণত অর্ধপরিবাহীর ক্ষেত্রে ওটা হয় কত, ওই 2 ইলেকট্রন ভোল্টের থেকে নিচে থাকে। নিচে বলতে এগুলো পার্টিকুলার ভ্যালু মনে রাখতে পারলে ভালো। তো এখানে 2 ইলেকট্রন ভোল্টের নিচের ভ্যালু বলতে ওটাই দেওয়া আছে। এবার এত কম নয়, 0.15 টাইপ এগুলো হবে না, 0.67 এত কম হয় না। এটা 1.1 ইলেকট্রন ভোল্ট পার্টিকুলার, এই ভ্যালুটাই মনে রাখাটাই ভালো। এটা সিলিকন জার্মেনিয়ামের ক্ষেত্রে আলাদা আলাদা হয়, তো এখানে সিলিকনের ক্ষেত্রে 1.1 EV। যোজ্যতা পটি ও পরিবাহী পটির মধ্যে শক্তির পার্থক্য 1.1 ইলেকট্রন ভোল্ট। একটি বিস্তার মডুলেশন তরঙ্গের সর্বোচ্চ বিস্তার 10 ভোল্ট, সর্বনিম্ন বিস্তার 2 ভোল্ট হলে মডুলেশন সূচক, মডুলেশন ইন্ডেক্স ইকুয়াল টু ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম বাই ম্যাক্সিমাম প্লাস মিনিমাম, অর্থাৎ 10, এটা হচ্ছে মডুলেশন সূচকের যে ডেফিনেশন এটা ছিল 10 মাইনাস তাহলে 2, এখানে সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন বাই সর্বোচ্চ প্লাস সর্বনিম্ন, তাহলে এটা কত হবে 8/12, মানে 4, এটা 2 আর এটা 3, 2/3, অর্থাৎ ডিটা উত্তর হবে, সঠিক উত্তর ডিটা, ডি। একটি ইলেকট্রনের ভরবেগের পরিবর্তন পি হলে এর সঙ্গে জড়িত দ্বিবগলী তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তন হয় 0.5%। ইলেকট্রনের তাহলে প্রারম্ভিক ভরবেগ কত ছিল? আচ্ছা, এটা বের করতে হবে। তাহলে আমরা জানি ল্যামডা সমান h/p, ল্যামডা সমান h/p। যদি আমরা এরর ক্যালকুলেশনের মেথডে এটা করি, ডি ল্যামডা সমান, তাহলে ইনিশিয়াল যেটা মোমেন্টাম ছিল ডি পিআই, আমি যদি এটাকে ইনিশিয়াল মোমেন্টাম পিআই বলি, বাই পিআই হয় এভাবে। তাহলে এটা কত আছে, তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তন 0.5%, মানে 0.5/100 সমান, তাহলে কত হবে dpi/pi, ইনিশিয়াল যেটা মোমেন্টামের চেঞ্জ সেটা আমরা দেখছি। তাহলে পিআই সমান কত হবে, তাহলে পিআই সমান, তাহলে ইনিশিয়াল মোমেন্টাম সমান, তাহলে মোমেন্টামের চেঞ্জ ডিপিআই ইন্টু 100/0.5, তাহলে ডিপিআই কে কি ধরতে বলেছে, অনলি পি ধরতে বলেছে, মোমেন্টামের পরিবর্তনকে পি ধরতে বলেছে, পি ইন্টু 100 আর এটা 5, যদি দশমিক তুলি একটা 0, তাহলে এটা কত হবে 200, তাহলে কত হবে এটা
200p। তাহলে ইনিশিয়াল মোমেন্টাম কত ছিল? 200p। অর্থাৎ এখানে উত্তর হবে এইটা, বিটটা হবে 200p। থ্যাংক ইউ, গুড বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যাওয়ার আগে একটা কথা স্মরণ করে দিই, এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবে।